একটি শিক্ষিত সম্ভ্রান্ত বাড়ির ছেলে। যেই ছেলেটি ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ মেধাবী ছিল। ভালোমতো পড়াশোনা করে স্কুল কলেজ পাশ করে সে একটি জায়গায় ভালোমতো চাকরি পায়। কিছুদিন ভালো চাকরিও করে এবং তারপরে ছেলেটির বাড়ির লোক মনে করে যে ছেলেটির এবার বিয়ে দেওয়া দরকার। তো সেই মতো বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়। বিভিন্ন জায়গায় ওরা সম্বন্ধ দেখতে থাকে। ওদের শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে যে, যে বাড়িতে ছেলের বিয়ে হবে, তার যে স্ত্রী হবে সে যেন ভালোমতো পড়াশোনা জানে, সে যেন শিক্ষিত হয় এবং অবশ্যই রুচিসম্মত হয়। তো এইটুকু ক্রাইটেরিয়াই তাদের ছিল এবং তারা বিভিন্ন জায়গায় মেয়ে দেখা শুরু করে। তো সম্বন্ধ দেখতে দেখতে একটি পরিবারের তারা সন্ধান পায়, যেই পরিবারে একটিই মেয়ে এবং সেই মেয়েটিও যথেষ্ট পড়াশুনো করেছে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো সেই বাড়িতে এই ছেলেটি এবং তার পরিবার মেয়েটিকে দেখতে যায় এবং সেখানে দেখতে গিয়ে ওদের কিন্তু সবকিছুই খুব ভালো লাগে। মেয়েটির ব্যবহারও ভালো, মেয়েটির বাবা-মা সকলে খুবই ভালো, সম্ভ্রান্ত পরিবার তাদেরও মনে হয় এবং এই করে কিন্তু আস্তে আস্তে সেই সম্বন্ধটা পাকা কথা হয় এবং সেখানেই বিয়ে হবে এরকম স্থির হয়ে যায়। এবার এই ছেলে বাড়ির পক্ষ থেকে যখন মেয়ে বাড়িতে দেখতে যায় বা সেখানে যখন কথাবার্তা হয়, তো ওরা জানতে পারে যে মেয়েটির যে মা ছিল তিনি আয়ুর্বেদের চর্চা করেন। মানে মেয়েটির যে দাদু, মায়ের বাবা, তিনি নাকি আয়ুর্বেদ নিয়ে অনেক পড়াশোনা করেছেন, অনেক আয়ুর্বেদের চর্চা করতেন এবং নিজে নাকি অনেক ওষুধও বানিয়েছিলেন এবং সেই ওষুধ যখন উনি মানুষকে নাকি দিতেন, তারা নাকি সেই ওষুধ খেয়ে যথেষ্টভাবে উপকৃত হতো। এবার সেই দাদুর থেকেই, মানে মেয়েটির মা তার বাবার থেকে এই আয়ুর্বেদ চর্চার বিভিন্ন বিষয় শিখেছে এবং তারপরে সে কিন্তু এই জিনিসটা, মানে বাকি আর কি যে জিনিসগুলো রয়েছে সেগুলো উনি করেন এবং ওই মেয়েটির মা নাকি শুধুমাত্র আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে ওষুধ বানান তাই নয়, খুবই স্বল্প মূল্যে সেগুলো উনি যাদের খুব প্রয়োজন থাকে তাদেরকে উনি দিয়ে থাকেন। এবার এই বিষয়টা যখন ছেলের বাড়ির লোক শোনে তাদের কিন্তু বেশ বিষয়টা ভালোই লাগে যে আজকালকার দিনে একটা বিষয়কে নিয়ে চর্চা করা, একটা বিষয় নিয়ে পড়াশুনো করা এবং মানুষের পাশে এসে দাঁড়ানোটা একটা খুব ভালো বিষয়। এবং মেয়েটি, সেও কিন্তু এই আয়ুর্বেদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানে এবং সেও তার মায়ের সাথে মাঝে মধ্যে টুকটাক কাজকর্ম করে। এবার এইগুলো যখন ছেলের বাড়ির লোক শোনে তাদের কিন্তু বেশ ভালো লাগে এবং মেয়েটিকেও পছন্দ হয়। তো সেই বাড়িতেই কিন্তু বিয়ে স্থির হয়ে যায় এবং বিয়েটাও হয়ে যায় এবং এই বিয়ের পরে যে কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন যে ছেলেটা হতে চলেছে, সেটা কিন্তু বিয়ের সময় বা বিয়ের আগে ছেলেটি বা ছেলেটির পরিবার কেউই কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। তো এই সত্যি ঘটনাটাই আজ আমি এখন আপনাদের সামনে বলবো। তো সকলকে বলছি, কেউ কোথাও যাবেন না। প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলছি, আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আর এরকম ঘটনাও যে ঘটতে পারে সেটা আমি নিজেও ইমেলটা না পড়লে কিন্তু হয়তো আমার মাথাতেও আসতো না। তো আপনারাও কিন্তু ঘটনাটা শুনে রীতিমতো চমকে যাবেন। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারে। আরেকটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫ টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তো আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন। তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা যেন সকলের শোনার মতো হয়। আর ঘটনাটা যেন প্রচারযোগ্য হয়। এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে।
এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে মেঘা ইমেল করে পাঠিয়েছে এবং এই ঘটনাটা কিন্তু ওদেরই পরিবারের ওদের নিকট আত্মীয়ের পরিবারে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা এবং ও ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। এবং এই ঘটনাটা যখন আমি আপনাদেরকে বলবো, তখন কিন্তু আমি শুধুমাত্র ঘটনার লোকেশনটা ও রিভিল করতে বারণ করেছে, তো আমি লোকেশনটা বলছি না। এবং ওইখানের কিন্তু অনেকেই এই ঘটনাটা সম্পর্কে জানেন। তো যদি কেউ সেই সেম লোকেশন থেকে ঘটনাটা যদি শুনে কেউ যদি আপনাদের পাড়ায় যদি সত্যি ঘটনাটা ঘটে থাকে, তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। ও এটাই লিখেছে যে এই ঘটনাটা কিন্তু ওদের ওখানে অনেকেই জানে। যাই হোক, তো আমি প্রথমে কিছু কথা আপনাদেরকে বললাম, তো আপনারা কিছুটা বুঝলেন। এবারে আমি পুরো সবিস্তারে ঘটনাটা শুরু করছি। ওদের যে মেঘার যে আর কি নিকট যে আত্মীয়, সেই আত্মীয় হচ্ছে তার বাবা মা এবং ছেলে তিনজনে। এবং ছোটবেলা থেকে ছেলেটা কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওদের ফ্যামিলিটাও কিন্তু খুব ভালো একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, পড়াশুনো জানে সবাই, খুব কালচার্ড। তো এইভাবেই ছেলেটা ছোট থেকে বড় হয়ে ওঠা, পড়াশোনায় ভালো ছিল, ভালো চাকরিও পেয়ে যায়। এবার যখন ছেলেটার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে ওদের সম্বন্ধ আসা শুরু হয় এবং যা হয় আর কি, একটা মানে সম্বন্ধ দেখে বিয়ে হতে গেলে তো আর একটা দুটো দেখে হয় না, মোটামুটি বেশ কয়েকটা এরকম তো দেখতে হয়। তো সেরকম দেখা হচ্ছিল এবং ওদের মেনলি ওরা চাইছিল যে যে ফ্যামিলিতে আর কি ছেলের বিয়ে দেবে, তো সেই ফ্যামিলিটা যেন ভালো হয়, ফ্যামিলির লোকগুলো যেন ভালো হয়, আর অবশ্যই যেন মেয়েটা ভালো হয়, শিক্ষিত হয়, দ্যাটস ইট। এবার সেরকমই আর কি ওরা খুঁজতে খুঁজতে ওরা ওদের কাছে একটা সম্বন্ধ আসে এবং সেটা সম্পর্কে ওরা যেটা শোনে, মেয়েটিও একমাত্র মেয়ে, বাবা মা খুব ভালো শিক্ষিত, ভালো পরিবার। তো ওরা দেখতে যায় এবং দেখতে গিয়ে মেয়েটিকে পছন্দ হয়, পরিবার থেকেও ভালো লাগে, তাদের কথাবার্তা ভালো লাগে এবং সেখানেই ওরা শোনে যে মেয়েটির মা আয়ুর্বেদ নিয়ে চর্চা করেন এবং মেয়েটির দাদু এই কাজ খুব ভালো করতেন। ওর দাদু মানে আসামে আগে থাকতো। তো ওরা সেখান থেকে চলে আসে। তো ওর মা টুকটাক এই কাজগুলো করে। আর মেয়েটিও কিছু, কিছু জানে। তো ওরা যখন দেখতে গেছিল বা যতবার এই পাকা কথা হওয়ার আগে যতবার দেখা সাক্ষাৎ হয়েছে, প্রত্যেকবারই একটা জিনিস ছেলেটার বাড়ির লোক শুনেছে যে মেয়েটির মা নিজে থেকেই বিভিন্ন ধরনের উম মানে ভেষজ জিনিস দিয়ে ওষুধ বানায় এবং সেটা যার যেরকম প্রয়োজন তাকে খুব স্বল্প মূল্যে দিয়ে দেয়। মানে এটা উনি অ্যাকচুয়ালি পয়সার জন্য করেন না। যেহেতু কাজটাকে খুব ভালোবাসেন, সেই ভালোবেসে কাজটা করেন এবং তার জন্য খুব সামান্যই উনি পারিশ্রমিক নেন এবং জিনিসটা যা বানাতে যেরকম যা খরচাপাতি হয় সেইটুকু উনি নেন। এবার এই জিনিসটা কিন্তু ছেলের বাড়ির লোকের বেশ ভালো লাগে যে একটা ভালো কাজ করে। তো সবকিছু মিলিয়ে সবকিছু ঠিকঠাক মনে হয় এবং একটা বিয়ের নির্দিষ্ট দিন স্থির হয়ে যায় এবং নির্দিষ্ট দিনে ছেলেটির সাথে মেয়েটির কিন্তু বিয়েও হয়ে গেল। এবার এই অবধি কিন্তু সবকিছু খুব নরমাল ছিল, খুব স্বাভাবিকভাবেই ঘটনাগুলো ঘটছিল এবং কোথাও কোনো অস্বাভাবিকতা ছিল না। এবার মেয়েটির সাথে ছেলেটির সাংসারিক জীবন শুরু হলো এবং প্রথম ২-৩ মাস কিন্তু মেয়েটি মানে যেরকম ওরা মেয়েটিকে দেখতে গিয়ে দেখেছিল, মেয়েটিকে কিন্তু আদতে সেরকমই মনে হলো। যথেষ্ট ভালো, স্বভাব চরিত্র ভালো, সকলের সাথে রেসপেক্টফুলি কথাবার্তা বলে, সেসব ঠিক ছিল। কিন্তু বিয়ের যে ৩ মাস অতিক্রম হবে এরকম যখন সময় এলো, তখন থেকে কিন্তু মেয়েটি সংসারে মানে অদ্ভুত কারণে, কোনরকম কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ঔদ্ধত্য দেখাতে লাগলো এবং সকলের সাথে ভালোভাবে কথা বলতো না। খুব মানে রেগে থাকতো, মেজাজি হয়ে গেছিল। মানে সকলকেই আর কি, ওর হাসব্যান্ড হোক বা ওর বাড়িতে আরো যারা রয়েছে বাবা-মা, সবার সাথে একটা কিরকম রুড বিহেভ করতো। এইবারে ১ম যখন এই বিষয়টা ওরা লক্ষ্য করে, তখন ভেবেছে যে হয়তো মেয়েটি কোনো কিছু নিয়ে ডিস্টার্বড আছে, সেইজন্য হয়তো এরকম করছে। তো কেউ কিছু বলতো না ১ম দিকে। কিন্তু এই জিনিসটাই যখন রেগুলার হয়ে গেল, রেগুলার বেসিসে মেয়েটি সকলের সাথে খারাপ ব্যবহার করছে, ইভেন ওর হাসব্যান্ডের সাথেও খারাপ ব্যবহার করছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে মেয়েটির হাসব্যান্ড বলে যে, "তোমার কি প্রবলেম হয়েছে? তুমি এভাবে কেন কথা বলছো?" তো বারবার জিজ্ঞেস করে, বারবার জানার চেষ্টা করে ছেলেটি যে কি হয়েছে। মেয়েটি কিন্তু কিছুই বলে না। বলে, "না, কিছু হয়নি।" কিন্তু
তারপরে হয়তো একটুক্ষণ ভালো বিহেভ করলো, আবার কিছুক্ষণ পরে হয়তো মেয়েটি খুব টেম্পার্ড হয়ে গেল। খুব সাধারণ কথাতেও খুব বাজেভাবে উত্তর দেওয়া, ঔদ্ধত্য দেখানো, এরকম বিষয়গুলো চলতে লাগলো। এবার এগুলো যখন আস্তে, আস্তে হতে লাগলো, মানে একদিন হলো, ২ দিন হলো ঠিক আছে, ৩ দিন হলো সেটাও ঠিক আছে। কিন্তু এটাই যখন নরমাল হয়ে গেল যে মেয়েটিকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে মেয়েটি খারাপভাবে উত্তর দিত, প্রচণ্ড টেম্পার দেখাতো। একবার অনেক সময় এরকম হতো যে একবার জিজ্ঞেস করলে উত্তরও দিত না। এই জিনিসগুলো যখন বারবার হতে লাগলো, তখন কিন্তু ছেলেটির যে বাবা-মা ছিল, তাদের খুব খারাপ লাগে। এবং তারা তখন মেয়েটিকে একবার বোঝানোর চেষ্টা করে, একবার না একাধিকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটি কোনো কথাই শোনে না। স্বাভাবিকভাবে ছেলেটিরও খারাপ লাগছে। এবার কি করবে কিছু বুঝতে পারছে না। এবার তখন এরা ঠিক করে যে মেয়েটির বাবা-মাকে জানাবে যে মেয়েটি এরকম অস্বাভাবিক আচরণ করছে। মানে ৩ মাস অবধি মেয়েটি খুবই ভালো ছিল। মানে কোনো কোনো অশান্তি, ঝগড়া কিছুই করতো না এবং সেরকম করার মতো কোনো পরিস্থিতিও সৃষ্টি হতো না। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে খুব সাধারণ স্বাভাবিক কথা হয়তো ওকে খুব ভালোভাবেই বলা হলো, মেয়েটি খুব ওভার রিঅ্যাক্ট করত। এবার কিছু কারণ বুঝতে পারছে না। ওরা নিজেদের দিক থেকে সমস্তটা যাচাই করে দেখছে যে ওদের দিক থেকে কোনো ভুল হচ্ছে কিনা, বা মেয়েটিকে বারবার জিজ্ঞেস করে জানার চেষ্টা করা হয়েছে যে মেয়েটি কোনো কারণে মুড অফ আছে কিনা, কোনো কিছু নিয়ে চিন্তিত কিনা। কিন্তু মেয়েটি কিছুই বলছে না। আর সেরকম কিছু হওয়ার মতো ওরা দেখেওনি নিজের চোখে। যে মেয়েটি অফেন্ডেড আছে সেটার জন্য স্পেশাল কোনো কারণ আছে। যাই হোক, তো এবারে ওরা ঠিক করলো মেয়েটির বাবা-মাকে খবর দেবে। তো একদিন মেয়েটির বাবা-মাকে ফোন করে ওরা এমনি জাস্ট ডাকে। ডেকে সাধারণ কথাবার্তা হয় এবং সেদিন ওরা ঠিক করেছিল যে মেয়েটির সামনেই মেয়েটির বাবা-মাকে মানে এই কথাটা বলবে, যাতে যদি এর পিছনে কোনো রিজন থেকে থাকে তাহলে সেটা, মানে ও শ্বশুরবাড়িতে হয়তো বলছে না, কিন্তু ওর বাবা-মায়ের সামনে যদি বলে তাহলে এরাও জানতে পারবে যে বিষয়টা অ্যাকচুয়ালি কী। তো সেরকম প্ল্যান করে মেয়েটির বাবা-মাকে ডাকা হলো। বেশ ভালো গল্প আড্ডা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। মানে কেউই কিন্তু কোনো রকম অস্বাভাবিক আচরণ করা, কোনো রকম ছোট বড় কথা বলা কিছুই হয়নি। তো মেয়েটি কি করেছে, মেয়েটিকে বলেছে যে মানে ওদের একটা রান্নার লোক ছিল, হেল্প করত। তো সে লুচি তরকারি বানিয়েছে। এবার মেয়েটির দায়িত্ব ছিল ওই লুচি তরকারিটাকে জাস্ট সার্ভ করা। এবার মেয়েটা কি করেছে, মেয়েটা ট্রেতে করে লুচি তরকারি নিয়ে এসেছে। সেখানে মেয়েটির নিজের বাবা-মাও বসে রয়েছে, ওর শ্বশুর-শাশুড়ি রয়েছে, ওর হাসব্যান্ড রয়েছে। এবার টেবিলের উপরে সব সাজিয়ে দিয়েছে। এবার যেটা হলো, কিছুক্ষণ পরে যখন সবাই জাস্ট খাওয়াটা শুরু করেছে, মেয়েটি তখন আর কি, ও মেয়েটা খেতে বসেনি। ও কোনো একটা কাজ করে কিচেন থেকে কিছু একটা নিয়ে আসতে গেছে। এবার খুব স্বাভাবিক কথাবার্তা হচ্ছে। এবারে কি হয়েছে, মেয়েটা কিচেন থেকে এসে টেবিলে সবাই খেতে বসেছে, সবার খাবারের প্লেট রয়েছে, তাতে লুচি, তরকারি, মিষ্টি সব রয়েছে। মেয়েটা কি করে, প্রত্যেকের মুখের সামনে থেকে প্লেটগুলো তুলে নেয়, হাতে তুলে নেয়। তুলে নিয়ে মেঝের উপরে ফেলে দিতে থাকে। মানে প্লেট সমেত, খাবার সমেত প্লেট ফেলে দিচ্ছে। সকলে কিন্তু খাচ্ছিল। এবং ওর এই মেয়েটির এই আচরণ দেখে মানে ওখানে সবাই একেবারে হতভম্ব হয়ে যায় এবং মেয়েটিকে বলছে, "তুমি এসব কি করছো? সবার খাবারের প্লেট ছুঁড়ে, ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন?" মেয়েটি কিন্তু কোনো কথা বলছে না এবং ওকে যখন ওর হাসব্যান্ড হাত ধরে বলছে, "তুমি এরকম কি করছো? সবাই খাচ্ছে, তুমি সবার মুখের সামনে থেকে প্লেটগুলোকে ফেলে দিচ্ছ?" মানে মেয়েটা একটা এমন রিঅ্যাকশন দিল যেন ওর কানে কোনো কথাই যাচ্ছে না। মানে ও জাস্ট যেন শুনতে পাচ্ছে না। এবং অদ্ভুতভাবে ওর হাসব্যান্ড, ওর শ্বশুর-শাশুড়ি, ওর মা-বাবা সবার প্লেটগুলো, খাবারের প্লেটগুলো ফেলে মানে জাস্ট মেঝেতে ফেলে দিল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এরকম বিষয়টা নয় যে আগে ওদের মধ্যে কোনো উষ্ণ বার্তালাপ হয়েছিল বা এমন কোনো কথাবার্তা চলছিল যে কথাবার্তাটায় ওর রাগ হবে। ওরা কিন্তু খুব ক্যাজুয়াল সাংসারিক আলোচনা করছিল। মানে ও ওর ওর বিষয়টা নিয়ে যে বলবে সেটা যে ভেবেছিল, সে কথাগুলো তখনও কিন্তু ওঠেইনি। ওকে নিয়ে কোনো কথাই হয়নি। এবার হঠাৎ করে মেয়েটা এরকম কেন রেগে গেল, কেন একটা এরকম বাজে রকমের ঘটনা ঘটালো, সেটা না মানে কেউই বুঝতে পারল না। এবং মেয়েটির যে বাবা-মা, তারাও কিন্তু হতভম্ব হয়ে কিছুক্ষণের জন্য পুরো হয়ে যায়। কারণ তারাও কোনোদিনও তার মেয়ের এই রূপ দেখেনি। এবার তো মানে ব্যাপারটা যা হওয়ার সামনাসামনি হয়ে গেল। এবার কি বলবে? তো মেয়েটা চুপচাপ আছে। এবার মেয়েটির যে হাসব্যান্ড, সে বলছে যে, "ও আপনারা যেটা আজকে চোখে দেখলেন, এইটা এর আগেও কখনোই করেনি। কিন্তু বিগত ১.৫-২ মাস ধরে, মানে বিয়ের ৩ মাস পরে পর থেকে আরকি ১.৫-২ মাস, ও
ও আমাদের সকলের সাথেই কিন্তু মোটামুটি একটু রুড বিহেভ করছে, এবং প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে এটা হয়তো ওর মাথার মধ্যে কিছু চলছে বা কিছু একটা নিয়ে হয়তো ও টেনশনে আছে। সেই জন্য আমরা বিষয়টাকে আর অতটা চিন্তাভাবনা করিনি বিষয়টা নিয়ে। কিন্তু এখন যেটা ব্যাপার দাঁড়িয়েছে এবং যেটা এক্ষুনি আপনারা নিজের চোখে দেখলেন, তো বুঝতেই পারছেন বিষয়টা কতটা খারাপ। মানে এটা কেন করছে? আপনারা কি কিছু জানেন? ওর কি কিছু হয়েছে বা ওর কি কোনো কারণে মন খারাপ? এবার মেয়ের বাড়ির লোকরা কিছু বলতে পারছে না। এবার তখন ছেলেটির মা, সে আর কি একটু, তার এই বিহেভিয়ার, মেয়ে ছেলের বউয়ের এই বিহেভিয়ারে সে একটু রাগই ছিল তার মনে মনে, কারণ সে এগুলো বহুদিন থেকে দেখছে। তো সে তখন মেয়েটির মাকে বলে যে আচ্ছা, আপনি তো আয়ুর্বেদ নিয়ে এত চর্চা করেন, এত পড়াশুনো করেন, ওষুধ বানান, তাহলে আপনার মেয়ের এরকম ঔদ্ধত্য কেন হলো বা এত রাগ যখন, এটা নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি বা দুদিনে তৈরি হয়নি। তাহলে বিয়ের আগে যদি আপনি এটা জানতেন বা আপনি যদি নোটিস করে থাকেন, তাহলে আপনি কোনো ওষুধ দিয়ে বা ওকে বুঝিয়ে বাজিয়ে এই জিনিসটা তো আপনার ঠিক করা উচিত ছিল। তো এই কথাটা যখন ছেলেটির মা বলে, মেয়েটির মা বাবা কিন্তু খুব রেগে যায়, এবং তারা তখন বলে যে নিশ্চয়ই এই বাড়িতে আমার মেয়ের সাথে এমন কোনো আচরণ করা হয়েছে, তার জন্য আমার শান্তশিষ্ট মেয়ে এরকম এরকম করছে। আমার মেয়ে কোনোদিনই এরকম ছিল না। ও মানে কখনোই মানে রাগ কাটতো না মুখে। খুবই ভদ্র, সভ্য, শান্ত স্বভাবের মেয়ে। এখানে এসে ও এরকম কেন করলো সেটা আমরাও জানি না। কিন্তু আপনারা যে বলছেন যে ও আগে এরকম ছিল, ও কিন্তু আগে একেবারেই এরকম ছিল না। বিয়ের পরেই এটা হয়েছে, এবং নিশ্চয়ই এর পিছনে শ্বশুরবাড়ির লোকজনই দায়ী। এবার আসল বিষয়টা হচ্ছে যে ছেলেটি এবং ছেলেটির বাবা-মা এরা কিন্তু খুবই নিরীহ, শান্তশিষ্ট, ভালো প্রকৃতির মানুষ ছিলেন। তারা, তাদের একমাত্র ছেলের বিয়ে হয়েছে। তারা মানে ছেলের বউয়ের লাইফে কি হচ্ছে না হচ্ছে, কি পড়বে না, কোনো কিছু বিষয়ে ওরা কিন্তু ইন্টারফেয়ার করতো না। কোনো কিছু নিয়ে ঝগড়া অশান্তি হয়তো দূরের কথা। ইভেন ছেলেটিও খুব ভালো ভদ্র ছেলে। তো সে বলছে যে আমার সাথে কোনোদিন কোনো ঝগড়া অশান্তি আজ অব্দি হয়নি। কিন্তু আমি বিয়ের ৩ মাস পর থেকে ১ম দেখলাম যে ওকে একটা সাধারণ কথা, স্বাভাবিক কথা জিজ্ঞেস করলেও খারাপভাবে উত্তর দিচ্ছে। আমার বাবা-মার সাথে খুব ঔদ্ধত্য নিয়ে কথা বলছে। কোনো কারণ ছাড়া শুধু ঝগড়া হচ্ছে। তো এখানে আমাদের তো কোনো হাত নেই। মানে এটা না ওদের রীতিমতো খারাপ লাগে ছেলের বাড়ির লোকের, যে যখন মেয়ের মা বলে যে বিয়ের পর থেকেই যখন এটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানেই মেয়েটি কোনো খারাপ ব্যবহার পায়। যেটা কিন্তু একেবারেই সত্যি নয়। যাই হোক, তো এই সমস্ত কথাবার্তা চলে, এবং এর মাঝখানে যখন মেয়েটিকে মেয়েটির মা, বর সবাই যখন জিজ্ঞেস করছে যে কেন এই কাজটা ও করলো? কেন সবার মুখের সামনে থেকে সবাই খাচ্ছিল, কেন খাবারের প্লেটগুলো ছুঁড়ে ও ফেলে দিল মাটিতে? ওকে যখন বারবার জিজ্ঞেস করে, ও না কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এবং ও একটা কিরকম মানে ভ্যাবাচ্যাকা খেয়ে একদম তাকিয়ে আছে এরকম টাইপের। ওকে বহুবার জিজ্ঞেস করা হয়, বিভিন্ন রকমভাবে জিজ্ঞেস করা হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ও কোনোবারই কোনো কিছু বলতে পারেনি। ও চুপচাপ একদম হয়ে শুনছে। যাই হোক, তো এটা নিয়ে মানে এই বিষয়টাকে নিয়ে অনেক কথাবার্তা হলো ঠিকই, কিন্তু কোনো রকম কোনো মানে সমাধান বা মীমাংসা কিন্তু কিছুই হলো না। কারণ মেয়েটির মা বলল যে মেয়েটি এরকম এর আগে কোনোদিনই করতো না, এবং তারপরে যখন ছেলেটির মা-বাবা রিকোয়েস্ট করে যে তাহলে আপনি তো আয়ুর্বেদ নিয়ে অনেক কাজ করেন, তো একটু দেখুন না যদি কোনোভাবে কোনো ওষুধ তৈরি করে আপনার মেয়েকে দেয়া যায়। নাহলে আমরা তো ওকে কোনো থেরাপিস্টের কাছে নিয়ে যাব। এবার অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটির মা, মেয়েটি, তারা কিন্তু কোনো থেরাপিস্টের কাছে বা কোনো কাউন্সিলরের কাছে যেতে রাজি নয়। আর এদিকে যেটা হলো, ছেলেটির পক্ষেও দিন কিন্তু মেয়েটির সাথে সংসার করা খুব দায় হয়ে উঠল। আবার মেয়েটিকে যখন বলা হতো যে তুমি কি তাহলে কিছুদিন বাপের বাড়ি গিয়ে থাকবে? মেয়েটি সেখানেও যাবে না। এবার ওর বিহেভিয়ারের মধ্যে না আরো কিছু চেঞ্জেস দেখা দিল। যেমন আমি বলি, যেটা লিখেছে ও, যে মেয়েটা হঠাৎ করেই রাতে ঘুমোতে উঠে বসে পড়তো, এবং উঠে বসে পড়ে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা এরকম চুপচাপ বসে থাকতো। এবার ওকে যদি তখন জিজ্ঞেস করা হতো যে তুমি কেন হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে আছো? তোমার কি ঘুম আসছে না কোনো কারণে? একটু পায়চারি করে নাও। ওই যে ও ঘুম থেকে উঠে বসতো, বসে ও যতক্ষণ ওর ইচ্ছে হতো বসে থাকতো। এবং এই টাইমে যদি ওর সাথে কেউ কথা বলতে আসতো, সেটা ওর হাসব্যান্ড হোক বা শ্বশুর-শাশুড়ি যেই হোক না কেন, মেয়েটি না কিরকম একটা করে মানে ফ্যাল করে তাকিয়ে থাকতো। মনে হতো যেন মেয়েটি কাউকে চিনতে পারছে না। এইটা একটা হলো। দ্বিতীয় হলো, সেটা হচ্ছে যে মেয়েটি খেতে বসতো। মানে নরমাল যেরকম মানুষ যেরকম পরিমাণে খাবার খেতে পারে,
ওর বয়সী। তো সেরকম খাবার নিয়ে মেয়েটি খেতে বসতো। কিন্তু অদ্ভুতভাবে মেয়েটা কিন্তু খেতে পারত না বেশিটা। মানে ২-৩ গ্রাস খেয়ে আর খেত না। ওকে অনেকভাবে বলা হয়েছে যে, "তুমি কেন খাচ্ছ না? তোমার কি খেতে ভালো লাগছে বলো? সেটাই আনা হবে বা সেটাই বানানো হবে।" কিন্তু ওর পছন্দের খাবার করেও দেখা যাচ্ছে, এটা হয়তো রোজ হচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকে ডিনার টাইমে এই জিনিসটা হচ্ছে। এটাও যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে কেউ কিছু বুঝতে পারল না। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে মেয়েটি না হঠাৎ করে অদ্ভুত কথা বলতো। একদিন যেমন ওদের ঘরে সকালবেলা, রবিবার দিন সকলে বাড়িতে রয়েছে এবং ওদের বাড়িতে কাজের মাসি তাড়াতাড়ি সকালবেলা কাজ করে চলে গেছে। হঠাৎ করেই সে মেয়েটির না কার সাথে যেন কথা বলছে। এবার ছেলেটির মা ভেবেছে যে নিশ্চয়ই যে কাজ করে সে তখনও যায়নি। তো সে এসেছে। এবার এসে দেখছে যে রান্নাঘরে মেয়েটা একা কথা বলছে। তো বলছে যে, "তুমি কার সাথে কথা বলছো?" বলছে, "এই তো রান্নার দিদি ছিল এখানে।" বলছে, "রান্নার দিদি তো আজকে আসেনি। তার তো আসার আজকে কথা না, যেহেতু ছুটির দিন।" তো তখন মেয়েটা বলছে, "ও আচ্ছা, তাহলে যে কাজ করে সে ছিল।" তখন বলছে, "সে তো কাজ করে অনেক সকালে চলে গেছে। তুমি কার সাথে কথা বলছো?" এবার এই দুটো জিনিস যখন ডিনাই হয়ে গেল যে তারা এখানে নেই বা এখানে এক্সিস্ট করছে না, মেয়েটাকে যখন তারপরে জিজ্ঞেস করছে যে, "তুমি কার সাথে কথা বলছিলে?" মেয়েটা আর কিচ্ছু বলতে পারছে না। মানে ওর মনে মাথায় কিছুই আসছে না। ও চুপচাপ ফ্যাল করে তাকিয়ে থাকছে। এটা হচ্ছে এবং এটা কিন্তু দিনে, রাতে, দুপুরবেলা যখন তখন হচ্ছে। ঘরের মধ্যে হচ্ছে, বাইরে হচ্ছে। মেয়েটাকে যথারীতি বহুবার জিজ্ঞেস করা হচ্ছে যে, কার সাথে কথা বলছে, কেন কথা বলছে? আবার কিন্তু মেয়েটি খুব স্বাভাবিকভাবেই কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না। তো এই বিষয়গুলো যখন আস্তে ঘটতে থাকে, তখন কিন্তু ছেলেটি এবং ছেলেটির বাবা-মা খুব চিন্তায় পড়ে যায় যে আদতে তাদের ছেলের বউয়ের সাথে কী ঘটনা ঘটছে। কারণ মেয়েটি কিছু বলছে না, মেয়েটির বাবা-মা কিছু বলছে না। কিন্তু দিন এই ধরনের অস্বাভাবিক আচরণ বেড়ে চলেছে। এবার এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে সেটা জানাটা যে খুব দরকার, সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু সেটা কিভাবে জানবে সেই হদিশটা কেউই পাচ্ছে না। তো এই পরিস্থিতিতে ছেলেটি তখন কি করে, মেয়েটির মাকে ফোন করে এবং ফোন করে বলে যে, "আপনি তো অনেক কিছু নিয়েই কাজকর্ম করেন, আয়ুর্বেদ নিয়ে অনেক চর্চা করেন, অনেক জ্ঞান আছে আপনার। আপনি কিছু একটা ওষুধপত্র কিছু একটা দিন।" কারণ ও কোনো কিছুতে কোনো মেডিকেল হেল্প নিতে চাইছে না। আর একটা প্রাপ্তবয়স্ক মানুষকে তার জোর করে কোনো ডাক্তারের কাছে বা কোনো থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া ওইভাবে যায় না। তো তখন মেয়েটির মা ১ম এ মানে একটু আমতা করে। তো তারপরে বলে যে, "ঠিক আছে, আমরা ওকে ৮-১০ দিনের জন্যই বাড়িতে নিয়ে আসছি। তারপরে আমি দেখছি।" তো এরপরে ওই মেয়েটি তার মায়ের সাথে তার বাপের বাড়িতে চলে আসে। এবার ছেলেটিকে মানে যতদিন আরকি মেয়েটি বাপের বাড়িতে ছিল, মেয়েটি এবং মেয়েটির মা-বাবা বলে দিয়েছিল যে, "দেখো, এই ৮-১০ দিন যে কদিন আমাদের কাছে থাকে, আ তুমি রোজ ফোন করো, ২-৩ বার যখন খুশি তুমি ফোন করো। কিন্তু তুমি পারলে না এখানে এসো না। এই ১০ টা দিন আমি ওকে একটু অন্যরকমভাবে ট্রিটমেন্ট করব। তো সেই সময়টা তোমার এখানে না আসাই ভালো।" এবার ছেলেটা বা ছেলেটার বাড়ির লোক কেউ কিন্তু বিষয়টা বুঝতে পারেনি। ভেবেছে হয়তো যে ওকে একটা আলাদা এনভায়রনমেন্ট দিতে চাইছে, সেইজন্য হয়তো বলেছে। তো ছেলেটা এবং ওর বাড়ির লোক বলেছে, "ঠিক আছে। আপনি যবে ওর মানে যতদিন অব্দি ও থাকার থাকুক। যেদিন মনে হবে আ আমাকে ফোন করে দেবে, আমি গিয়ে ওকে নিয়ে আসবো।" তো এই কথা বলে মেয়েটিকে তার বাবা-মা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে এসে চলে আসে। এবার তো এইভাবে দেখতে ১০ টা দিন কেটে যায় এবং ঠিক ১০ দিন যেদিন কমপ্লিট হয়, ১১ দিনের দিন হঠাৎ করেই সকালবেলা মেয়েটির মা ফোন করে এবং মেয়েটির মা ফোন করে জানায় যে তারা আজকে দুপুরবেলা নাগাদ মেয়েকে নিয়ে আসছে এবং তাদের মেয়ে একদম সুস্থ হয়ে গেছে এবং কোনো সমস্যা নেই। তো এটা শুনে ছেলের বাড়ির লোকের বেশ ভালোই লাগে। কিন্তু ছেলেটার না একটু খটকা লাগে। কারণ ও বলেছিল যে ওকে ফোন করে দিলে ও যেকোনো দিন এসে নিয়ে যেতে পারে। তো তারপরে ভাবলো যে ঠিক আছে, মা-বাবা যদি দিয়ে আসতে চায় মেয়েকে তাতে তো কোনো সমস্যা নেই। এবার মেয়েটাকে নিয়ে আসে তার বাবা-মা শ্বশুরবাড়িতে। এবার মেয়েটার যখন বিয়ে হয়েছিল, মেয়েটা কিন্তু বেশ রোগা-সোগার উপরেই ছিল। এবার একটা মানুষের চেহারার পরিবর্তন হতে বেশ কিছুটা সময় লাগে। সেটা তো আর ১-২ দিন, ৩ দিন, ৪ দিন, ১০ দিনে তো খুব ম্যাসিভ পরিবর্তন হওয়া সম্ভব নয়। কিন্তু যখন ওরা মেয়েটাকে দেখে, মানে মেয়েটির বর, মেয়েটির শ্বশুর-শাশুড়ি, এরা না খুব অবাক হয়ে যায়। দেখছে যে রোগা ছিপছিপে সুন্দর চেহারার যে মেয়েটি, সেই তাদের ছেলের বউ মাত্র এই ১০ টা দিনে, মাত্র এই ১০ দিনে যেন ৮ থেকে ৯ কেজি ওয়েট পুট অন করেছে।
এবার এত কম সময়ে ৮-৯ কেজি ওয়েট বাড়ায় না, মানে ওকে দেখে রীতিমতো বোঝা যাচ্ছে। তো এটা দেখে ওর হাসবেন্ড একটু অবাক হয়ে গেছে এবং জিজ্ঞেস করেছে যে, "কি গো তুমি শরীর তোমার ঠিক আছে তো? তোমাকে কিরকম একটু মোটা, মোটা লাগছে। মনে হচ্ছে তুমি বেশ কিছুটা ওয়েট পুট অন করেছো। এত কম সময়ে তুমি কি করে এতটা ওয়েট বাড়ালে?" তখনও কিন্তু ওরা জানে না যে আদতে এতটা ওয়েট বেড়েছে। তো তখন মেয়েটি এবং মেয়েটির মা বলে যে, "আসলে আমি তো ওখানে পুরো দিনটাই শুয়ে বসে থাকতাম। মা আমাকে কোনো কাজকর্ম কিছুই করতে দিত না। শুধু খাওয়া-দাওয়া করেছি। তো সেইজন্য হয়তো একটুখানি ওয়েট বেড়ে গেছে। এমন কিছু আমার ওয়েট বাড়েনি।" এবার যতই মেয়েটি বা মেয়েটির মা-বাবা বলুক না কেন যে খুব বেশি মেয়েটির ওয়েট বাড়েনি, কিন্তু ছেলেটি এবং ছেলেটির পরিবার বুঝতে পারছে মেয়েটা যথেষ্ট ওয়েট পুট অন করেছে এবং এতটা কম সময়ের মধ্যে এতটা ওয়েট বাড়া, এটা কিন্তু মানে খুব একটা স্বাস্থ্যসম্মতও নয়। তো ওদের একটু বাজেই লাগে। কিন্তু মেয়েটির ব্যবহার একেবারেই স্বাভাবিক। মেয়েটি কোনো রকম কোনো অস্বাভাবিক আচরণ করছে না। কথাবার্তা ঠিক ১ম যেরকম ছিল, যেরকম মেয়েটাকে দেখেছিল সম্বন্ধ দেখতে গিয়ে, ঠিক সেরকমই কথাবার্তা, আচার-আচরণ। তো ওরা ভাবল যে ঠিক আছে মেয়েটির হয়তো কোনো সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে। এবার মেয়েটির হাসব্যান্ড রাতের বেলা যখন মেয়েটিকে জিজ্ঞেস করছে যে, "তুমি এই ১০ টা দিন মানে এই ১০ দিনে যখন ছেলেটা মেয়েটাকে ফোন করত, ওর স্ত্রীকে, খুব কিন্তু ২-১ টা লিমিটেড কথাবার্তাই হতো। খেয়েছে কিনা, কেমন আছে, দ্যাটস ইট।" তো ওকে বলছে যে, "তোমার কি হয়েছিল? মানে তুমি যে গেলে ১০ দিন, তুমি একদম সেই আগের মতো আবার হয়ে ফিরেছো। সেটা খুব ভালো লাগছে আমার। কিন্তু তোমার কি সমস্যা হয়েছে? তোমার মা তো সেভাবে কিছু বললেন না?" তখন বলছে, "না, আমার কোনো সমস্যা হয়নি। আমার মা আমাকে একটা জাস্ট ওষুধ খাওয়াতো, একটা জড়িবুটি খাওয়াতো এবং সেটাই আমি খেতাম। বাকি সকালবেলা খাওয়া-দাওয়া করা, দুপুরে খাওয়া, রাতে খাওয়া যেরকম নরমাল আর ৫ টা সাধারণ মানুষ খাওয়া-দাওয়া করে আমি সেরকমই করেছি।" তো তখন ওর বর বলছে, "দেখো তুমি খাওয়া-দাওয়া করেছো, রেস্টে ছিলে সব ভালো কথা। কিন্তু আমার তোমাকে দেখে মনে হচ্ছে এবং শুধু আমার না আমার বাড়ির লোকেরও যে তুমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ওয়েট বাড়িয়ে ফেলেছো। এটা হয়তো তোমার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নাও হতে পারে।" তো এটা শুনে মেয়েটা একটু ইমোশনাল হয়ে যায়। মেয়েটা বলে যে, "আমি একটু মোটা হয়ে গেছি বলে তুমি এরকম বলছো। তোমার আমাকে হয়তো ভালো লাগছে না।" তখন ছেলেটা বলছে, "না, এরকম একদমই ব্যাপার নয়। আমি তোমার জন্যই, তোমার স্বাস্থ্যের জন্যই আমি চিন্তিত। নাহলে আমার ভালো লাগা খারাপ লাগার এখানে কোনো ব্যাপারই নেই।" যাই হোক ওই ব্যাপারটা এখানেই মিটে গেল। এবং তারপরে ২ মাস কিন্তু সবকিছু খুব স্বাভাবিকভাবে চলল। একদম মানে যেরকম নরমাল লাইফ হয় সেরকমই নরমাল এবং মেয়েটির বিহেভিয়ারও নরমাল ছিল। এবার হঠাৎই একদিন মানে কোনোখানে কিছু নেই। হঠাৎই একদিন সকালবেলা মেয়েটি ঘুম থেকে ওঠে মানে যে টাইমে মেয়েটা সচরাচর ঘুম থেকে ওঠে তার থেকে বেশ অনেকটা তাড়াতাড়ি মেয়েটি ঘুম থেকে ওঠে এবং উঠে ওর বরকে হঠাৎ করেই একটা জিনিস হাতে দেয়। দিয়ে বলছে যে, "আজকে থেকে না তুমি এই জিনিসটা রোজ খাবে রাতের বেলা।" তো ওর বর বলছে, "এটা কি? কি খাবো আমি?" তখন বলছে, "এটা একটা জিনিস, এটা আমার মা আমাকে দিয়েছে। এটা একটা জড়িবুটি। এটা খেলে খুব ভালো হবে। মানে আমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে, তোমার আয় উন্নতি বাড়বে, সবকিছু খুব ভালো হবে।" তো ছেলেটা বলছে যে, "এটা তোমাকে তোমার মা দিয়েছে?" বলছে, "হ্যাঁ, আমার মা দিয়েছে।" বলছে, "তোমার মা তো আয়ুর্বেদিক চিকিৎসা করে। আয় উন্নতি বাড়া, উন জীবনে কেরিয়ারে সফল হওয়া, এগুলো আবার কোনো রোগ বা কোনো কিছু নাকি?" তো মেয়েটি বলে যে হ্যাঁ, আ এটা কোনো রোগ নয়। কিন্তু যেহেতু ওর মা আয়ুর্বেদ নিয়ে চর্চা করে, তো সেহেতু নাকি ওর মা কোনো একটা দ্রব্যগুণ সম্পর্কে জেনেছে যে এইভাবে এই জিনিসটা জড়িবুটি করলে তাহলে নাকি এইসব উন্নতি হয়। সংসারে মানে সবকিছু ভালো হয়, টাকা-পয়সা আসে, এইরকম। এবং ছেলেটা তখন বলে যে, "ঠিক আছে আমি তাহলে খাবো।" তখন বলছে, "না, তুমি এখনই খাও" এবং তার সাথে, সাথে বউটি এটাও বলে যে, "তুমি যে এই জিনিসটা খাচ্ছ, এটা কিন্তু তুমি বাড়িতে কাউকে বলবে না। কারণ যদি মানে এই জিনিসটা শুধুমাত্র তোমার আর আমার মধ্যে থাকবে। যদি তুমি কাউকে বলে দাও, সেটা মা হোক, বাবা হোক, যেই হোক, তাহলে কিন্তু জিনিসটা ফলপ্রসূ হবে না।" এবার দেখুন আয়ুর্বেদ সম্পর্কে পড়াশুনো না থাকলেও সবাই কিন্তু আমরা মোটামুটি কিছু না হলেও কিছু জানি। এবার আয়ুর্বেদের কোথাও আয় উন্নতি বাড়ানোর জন্য সংসারে আ সাকসেসফুল হওয়ার জন্য এর জন্য যে কোনো ওষুধ হয় বা এর জন্য যে কোনো জড়িবুটি হয়, সেটা যে এরকম কিছু যে আয়ুর্বেদে আদৌ নেই, সেটা কিন্তু মোটামুটি সবাই বুঝতেই পারে যে আয়ুর্বেদও একটা চিকিৎসা শাস্ত্র টাইপের। তো সেইখান থেকে এই জিনিসটার যে কি রেলিভেন্স সেটা কিন্তু ছেলেটা বুঝতে পারে না। ওর মনে প্রচুর প্রশ্ন থাকে। কিন্তু যেহেতু ওর স্ত্রী ওকে বলে যে, "তুমি এটা কাউকে বলো না, এটা খেলে ভালো হবে।" আর ওর মা অনেক মানুষের জন্য করে, মানুষের ভালোর জন্য অনেক কিছু উনি দেন, দান-ধ্যান করেন, অনেক কম পয়সায় মানুষকে ওষুধ দেন। তো এই জিনিসগুলো যখন ছেলেটা জেনেছিল তখন একটা আলাদাই রেসপেক্ট ওর মায়ের প্রতি কাজ করত। এবং
মেয়েটা এটাও বলেছিল যে অনেক রকম মেয়েদের সমস্যার জন্য ওর মা কিন্তু বিনা পয়সায় নাকি অনেক মেয়েদেরকে ওষুধ দিতেন। তো তখন সেই ভরসা সেই জায়গা থেকেই কিন্তু ছেলেটা আর কোনো কথা বাড়ায় না এবং ছেলেটা কিন্তু ওই জিনিসটা খাওয়া শুরু করে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে। এবার এইভাবে দিন দিন কাটতে লাগলো এবং এর কিছুদিন পরে অদ্ভুত একটা জিনিস হলো। মানে ছেলেটা যে ওটা খাচ্ছে ছেলেটার কোনো সমস্যা হয়নি। মানে তখন অবধি কোনো সমস্যা হয়নি। কিন্তু মেয়েটার ক্ষেত্রে যেটা হলো, মানে ওই আগের ঘটনাটা ৩ মাস অবধি সবকিছু ঠিকঠাক চললো। ঠিক তারপরে আবার কিন্তু মেয়েটার মধ্যে একটা অস্বাভাবিক আচরণ হওয়া শুরু হলো। মেয়েটা বন্ধ ঘরে কারোর সাথে বিড়বিড় করে কথা বলে। রান্নাঘরে গিয়ে হয়তো চা করতে গেছে। ০.৫ ঘন্টা ৪০ মিনিট দাঁড়িয়েই রয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। মানে ও চাও করছে না, কিছুই না, জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে, "কি ব্যাপার? তুমি চা করতে এসেছো ৪০ মিনিট হয়ে গেছে।" মানে ও ভুলেই গেছে যে ও রান্নাঘরে আসলে কি জন্য এসেছে। আবার সেই যেকে জিনিস যেকে সেই শুরু হলো। মেয়েটা হঠাৎ করে খুব রুড বিহেভ করতে লাগলো। কারণ নেই অকারণেই খারাপ কথা বলতো। তো এই জিনিসটা সেই যে বিয়ের পরে ২-৩ মাস পরে যে ঘটনাটা ঘটেছিল, আবার সেই জিনিস ৩-৪ মাসের গ্যাপ দিয়ে শুরু হলো। আবার মেয়েটার বাড়িতে জানানো হলো এবং মেয়েটির মা আবার মেয়েটাকে নিয়ে গেল এবং ওইরকমই ৮-১০ দিনের মাথায় আবার মেয়েটাকে দিয়ে গেল। এবং তখন আবার মেয়েটা পুরোপুরি সুস্থ। এবার সুস্থ হয়ে যখন ২য় বার মেয়েটা এলো শ্বশুরবাড়িতে, মেয়েটা এসেই ওর হাসব্যান্ডকে জিজ্ঞেস করছে যে, "কি তুমি মানে আমি না হয় ছিলাম না, তুমি ওই জিনিসটা খাচ্ছিলে তো?" তো ছেলেটা বলেছে, "না আমি খাইনি। কারণ তুমিই আমাকে রোজ সকালে দিতে। তুমি চলে গেছো। তুমি তার কিছুদিন আগ থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতে, ঠিকমতো কথা বলতে না। আমি খাইনি।" তো মেয়েটা তখন বলছে, "তুমি একটা বিশাল বড় ভুল করেছো। একটা সর্বনাশ করে ফেলেছো। তুমি কেন ওটা খাওনি? আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে দিই বা না দিই, যদি আমি ভুলেও যাই, তুমি কিন্তু রোজ মনে করে ওটা খাবে। তুমি এটা না খেয়ে খুব ভুল করেছো এবং তোমার এই ভুলের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে।" তো ছেলেটার না এই কথাটা খুব অদ্ভুত লাগে। যে আমি একটা কিছু খেতে ভুলে গেছি বলে ওকে তার ফল ভোগ করতে হবে, এই ব্যাপারটা কেন? এটা মানে কেন বলল? কি এমন ঘটনা আছে যেটা ও বলল? তো মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করা যে, "তুমি কি বলছো এ সমস্ত? আমি একটা জিনিস খাইনি বলে সংসারে কি কোনো অমঙ্গল হবে? নাকি আমার আয় উন্নতি কমে যাবে? কি হবে? এটা খাওয়ার পর থেকেও যে আমার যে খুব আলাদা করে খুব ভালো কিছু হয়েছে সেরকমও তো নয়। উল্টে তুমি আবার অসুস্থ হয়ে গেছো।" তো ও মানে ওর বউটা না আর কোনো কথা বলেনি। আর এদিকে ছেলেটির মা-বাবা এসব কিছু দেখে ওদের মনে একটা ভিতরে একটা ধারণা জন্মায় যে নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে। নাহলে একটা মেয়ে কোনো কারণ ছাড়া বিয়ের ১ বছরের মধ্যে মানে তখন ১ বছর হয়ওনি, দুবার এরকম মানসিক সমস্যা দেখা দেওয়ার মতো ঘটনা ঘটলো। ওর বাড়ি থেকে নিয়ে যাচ্ছে ওকে। আবার ১০ দিনের মাথায় যখন দিয়ে যাচ্ছে তখন স্বাভাবিক। এটা কেন? হয়তো বিয়ে আগে থেকেই মেয়েটার এরকম কোনো সমস্যা নিশ্চয়ই ছিল। এদেরকে হয়তো জানানো হয়নি। এবার বিয়ে হয়ে গেছে আর বউটা যখন ভালো অবস্থায় থাকতো তখন কিন্তু খুবই ভালো। মানে যে যা বলতো কাজকর্ম করে দিত। সংসারে কোনো কাজ পড়ে থাকতো না। ও নিজে দায়িত্ব নিয়ে অনেক কাজ করতো। এরকম। আর ছেলেটার বাড়ির লোক মা-বাবা খুবই ভালো ছিল। তারা না কোনোদিন মেয়েটাকে ওভাবে জিজ্ঞেস করার সাহসও পায়নি বা ওদের ইচ্ছেও হয়নি যে, "তোমার কি বিয়ের আগে কোনো সমস্যা ছিল শারীরিক? যে তোমার এরকম মাঝে মধ্যেই হচ্ছে?" এই কথাটা না ওরা কখনো বলতে পারেনি। কিন্তু ওনাদের একটা ধারণা ছিল যে কিছু একটা গন্ডগোল তো আছে। যাই হোক, তো এরপরে একদিন হঠাৎ যেটা হলো, হঠাৎ করেই মেয়েটা রাতের বেলা ওর বরকে বলতো যে একদম ঘরের যে মেইন যে লাইট, বড় লাইট যেটা তীব্র লাইট, সেটা জ্বালিয়ে শুতে। এবার ওর বর বলছে, "এত বড় লাইট জ্বালিয়ে রাতে শোয়ার তো কোনো মানে নেই। এরকম একটা তীব্র লাইট ঘরের মধ্যে জ্বললে" ওর হাসব্যান্ডের অভ্যেস নেই এরকম অত লাইটের মধ্যে রাতে ঘুমানো। বলছে, "দেখো এরকম লাইট জ্বললে আমি ঘুমোতে পারব না। সকালবেলা উঠে আমার কাজে যেতে হবে।" তো বউটা বলল, "না, লাইট জ্বালিয়েই শুতে হবে।" তো এটা নিয়ে ওদের মধ্যে একটা ছোটখাটো বচসা হয় এবং কোনোভাবেই মেয়েটাকে কনভিন্স করানো যায় না যে এত বড় লাইট জ্বালিয়ে শোনার কোনো দরকার নেই। আবার মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে, "কেন তুমি লাইট জ্বালিয়ে শোয়ার কথা বলছো?" ও বলছে না ওর ভয় লাগছে। মানে ও এভাবে শুতে কমফোর্টেবল ফিল করছে না, ও লাইট জ্বালিয়েই শোবে। যাই হোক, তো ছেলেটা ভাবলো ঠিক আছে এটাও মেনে নেওয়া যাক। ২-১ দিন হয়তো ও এরকম করছে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। তো ওরকম বড় লাইট জ্বালিয়ে ওরা শোয়া শুরু করল। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের ঘরের যে লাইটটা ছিল সেই লাইটটা কিন্তু নতুন লাইট। লাইটে কোনো সমস্যা নেই। ১ম ২ দিন লাইট জ্বালিয়ে শুয়েছে, ঠিকঠাক মতোই শুয়েছে। ছেলেটার ১ম দিকে ঘুম আসছিল না, তারপরে ও ঘুমিয়ে যায়। ২-৩ দিন পর থেকে হঠাৎ করেই মেয়েটা কি করতো,
মধ্যরাতে মানে 1:30-2টো নাগাদ ঘুম থেকে মানে খুব ধরপড়িয়ে উঠে পড়তো। এবং যে সময় ধরপড়িয়ে উঠতো, উঠে মানে দেখছে আর কি যে ঘরের লাইটটা বন্ধ। আর যেহেতু ওরা ঘরে বড় লাইটটা জ্বালিয়ে শুয়েছিল, সেই জন্য ছোট নাইট বাল্ব যেগুলো হয় সেগুলো আর জ্বালায়নি, কারণ অত বড় লাইট জ্বলছে, নাইট বাল্ব জ্বালানোর আর তো কোনো পয়েন্ট নেই, তো ওটা বন্ধই ছিল। এবার মধ্যরাতে যখন মেয়েটা ঘুম থেকে ধরপড়িয়ে উঠেছে, উঠে দেখছে যে ঘরটা অন্ধকার। তো ওর বরকে ভেবেছে যে ওর বর লাইটটা বন্ধ করে দিয়েছে, তো ওর বরকে বলছে, "এই তুমি লাইটটা কেন বন্ধ করেছো?" ওর বরও ধরপড়িয়ে উঠেছে, বলছে, "না আমি তো কিছু লাইট বন্ধ করিনি।" তখন বলছে, "না লাইট জ্বালাও, লাইট জ্বালাও।" তো ওর বর মানে বউটাও দেখেছে যে লাইটের সুইচটা অনই রয়েছে, কিন্তু তাও লাইটটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এবং অদ্ভুতভাবে কিছুক্ষণ পরে লাইটটা নিজে থেকেই জ্বলে যায়। তো এরপর থেকে তখন বউটা এত ভয় পেয়ে যায়, ও ঘরে 2টো লাইট অন করে শুতো, যাতে একটা যদি কোনোখানে বন্ধ হয়ে যায় অন্যটা জ্বলবে। আর প্রত্যেক দিন মধ্যরাতে কি হতো, ওই বউটা ধরপড়িয়ে উঠতো, মানে ওকে দেখে বোঝা যেত যে ও কিছু একটা নিয়ে খুব ভয় পেয়ে গেছে। তো ওর বর বলছে, "তুমি কোনো স্বপ্ন দেখেছো, বা তোর কি কি হয়েছে তোমার, তুমি স্বপ্ন দেখেছো নিশ্চয়ই কোনো।" তো বউটা না বলতো, "না না কিছু না, আমি জাস্ট এমনি আমার ঘুমটা ভেঙে গেছে।" এবার দেখুন, এমনি ঘুম ভাঙলে কেউ কখনো ওরকম ধরপড়িয়ে কিন্তু উত্তেজিত হয়ে উঠবে না, মানে তখন মেয়েটার হার্টবিটও বেড়ে যায়। তো এরপরে না মানে বরটার একটু সন্দেহ হয়। তোর বর ভাবলো যে আমি না এর পরের দিন ঘুমোবো না, আমি দেখবো কি মানে কিভাবে বিষয়টা শুরু হয়। মানে এই যে কদিন বউটা এভাবে উঠেছে, বরটা ঘুমিয়েছিল, ও দেখেনি যে বিষয়টা শুরুটা কিভাবে হয়েছে। তো ওরকম ঘুমের ভান করে ও শুয়ে আছে। তো ছেলেটা দেখছে ওরকমই 1:30-2টো নাগাদ মেয়েটা তার নিজের গলায় হাত দিচ্ছে। মানে বারবার গলায় অস্বস্তি লাগলে মানুষ যেরকম হাত দেবে সেরকম একটা হাত দিচ্ছে, 2 হাত দিচ্ছে, এবং মানে বারবার আর কি ঘাড়টাকে ঘোরাচ্ছে, অস্বস্তি হচ্ছে, এবং ওর চোখ থেকে জল পড়ছে। এবার ওর হাসব্যান্ড এটা দেখে খুব অবাক হয়ে যায়। তো তখনও কিন্তু মেয়েটার ঘুমটা পুরোপুরি ভাঙেনি। তো ওর হাসব্যান্ড বলছে যে, "তুমি এরকম করছো কেন? তোমার গলায় তো কিছু নেই। মানে কিসে তোমার অস্বস্তি হচ্ছে?" তো মেয়েটা না কিছু শুনতে পাচ্ছে না। মানে ঘুমের ঘোরে রয়েছে, কিন্তু খুব জোরালো ঘুমে রয়েছে তাও নয়। কিন্তু শুনতে পাচ্ছে না। মানে সেটা অনেকবার বলেছে। তো তারপরে যথারীতি মেয়েটা ধড়পড়িয়ে একেবারে উঠে পড়ে। উঠে পড়ে মানে একেবারে ঘাবড়ে গেছে, মানে ঘেমে গেছে এরকম টাইপের। তোর বর যখন বলছে যে, "কি হয়েছে? তুমি এরকম গলার কাছে হাত দিয়েছিলে, আমি কিন্তু আজকে ঘুমাইনি। আমি পুরো বিষয়টা দেখেছি। তুমি বলো কি হয়েছে? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো?" তো তখন অনেকবার বলার পরে মেয়েটা অ্যাকচুয়ালি খুব চাপা স্বভাবের ছিল। অনেকবার বলার পরে মেয়েটা বলে যে, ওর নাকি গলাটা কেউ টিপতে আসছিল। তো বলছে যে, "তুমি এরকম স্বপ্ন দেখলে হঠাৎ করে, এটা খুবই অদ্ভুত বিষয়। কিন্তু তুমি এটা ভেবো না। তুমি এটা নিয়ে চিন্তা করো না। এটা জাস্ট তোমার একটা স্বপ্ন। এই বদ্ধ ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। আর এখানে কে তোমার গলা টিপতে আসবে?" তখন ও বলছে, "না, তুমি বুঝবে না। আমি যেটা দেখেছি আমার সাথে সেটাই হবে। দেখবে আমাকে একদিন কেউ গলা টিপে এরকম হয়তো কেউ গলাটা টিপে দেবে, আর আমি হয়তো সেদিনই শেষ হয়ে যাব।" তো ওর বর বলছে, "তুমি এসব কি উল্টোপাল্টা বলছো? কে তোমার সাথে এরকম করবে? আর কেনই বা করবে? আর তোমার যদি কারোকে সন্দেহ হয় তুমি নামটা বলো।" তখন বলছে যে, আম "নাম বললে তুমি কিছু করতে পারবে না। কারণ সে তো মানে পৃথিবীরই নয়। সে পৃথিবীর মানে এই পৃথিবী লোকেই থাকে না। তুমি তাকে কি করে তার কোনো ক্ষতি করবে? বা তুমি তাকে গিয়ে কি করে বলবে যে আমার সাথে এটা না করতে, কিন্তু আমি জানি আমার সাথে এটা হবে?" এবার ওর বর না কিছুই বুঝতে পারছে না যে ওর বউ কি বলছে। ভাবছে যে এত অসংলগ্ন কথা কেন বলছে। তো ওর বর তখনকার মতো রাতের বেলা বউকে সান্ত্বনা দেয় এবং বলে যে, "দেখো এটা নিয়ে আমরা সকালে কথা বলবো। তুমি এগুলো নিয়ে ভেবো না। এটা জাস্ট তুমি একটা স্বপ্ন দেখেছো।" এবার সকালবেলা উঠে ওর বর কি করেছে, তার বাবা-মাকে ঘটনাটা বলেছে। এবার এইটা যখন সকালবেলা উঠে ওর বউ শুনতে পায় যে ওর শ্বশুর-শাশুড়িও জেনে গেছে, সে না খুব রেগে যায়। বলছে, "কেন তুমি বললে? আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তুমি সবাইকে বলে দিলে?" বলছে, "দেখো তুমি তো ভয় পাচ্ছ ভাবে, এরকমভাবে শুধু, শুধু ভয় পাওয়াটা তো ঠিক না। তোমার হঠাৎ করেই মনে হচ্ছে কেউ নাকি তোমার গলা টিপে দেবে। এটা কোনো কথা হলো?" তো তখন ওর শ্বশুর-শাশুড়ি সবাই জিজ্ঞেস করে যে, "কি ব্যাপার?" তখন না মানে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। মানে ও না মানে মানে উপরে, উপরে চেষ্টা করছিল এতদিন যে নিজেকে শক্ত দেখানোর, ভয় পায় না এরকম দেখানোর। কিন্তু ভিতরে, ভিতরে মেয়েটা কিছু একটা নিয়ে যে প্রচন্ড ট্রেসড রয়েছে, প্রচন্ড ভয় রয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো তখন ওর শ্বশুর-শাশুড়ি যখন ওকে বোঝাচ্ছে, তখন ও বলছে, "না, আমি কিছু ভুল বলছি না। আমি এটা ১ দিন ২ দিন নয়। আমি দীর্ঘ ১০-১৫ দিন ধরেই একই স্বপ্ন দেখছি, এবং আমি জানি আমি এটা কেন দেখছি, এবং এটাও জানি যে আর কিছু করার নেই।" তো তখন না বলছে যে, "কেন তুমি কি বলছো এই সমস্ত? একটুখানি আমাদেরকে খুলে বলো, আমরা তো কিছু বুঝতে পারছি না।"
তো তখন মেয়েটা না বলছে যে আমি বাপের বাড়ি যাবো। তখন বলছে ঠিক আছে তুমি যাও, কিন্তু কি চলছে তোমার তোমার আমি তো বুঝতে পারছি না। তখন বলছে যে আমি জানি আজকে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়বে এবং আহ, বাবাকে হয়তো হাসপাতালে ভর্তি করতে হতে পারে, আমার মা একা পারবে না, আমি যাই। তো তখন ওরা বলছে না এরকম কেন হবে, তুমি এরকম ভুলভাল ভাবছো কেন, তোমার যদি সেরকম চিন্তা হয় তুমি এখন ফোন করো, নাহলে আমরা ফোন করছি। তো এই বলে ছেলেটির বাবা মেয়েটির বাড়িতে ফোন করে এবং সেদিনটা ছুটির দিন ছিল। যথারীতি ওর বাবা মা দুজনেই কিন্তু সুস্থ মানুষ। ওর বাবা বাজারে গেছে, ওর মা ফোনটা তুলেছে, বলছে হ্যাঁ এই তো বাজারে গেছে, এবং কথা বলতে বলতে ওর বাবা কিন্তু বাজার থেকে চলেও আসে। এবং মেয়েটির সাথে মেয়েটির শ্বশুর শাশুড়ি বর সবার সাথেই কিন্তু মেয়েটির মা এবং বাবা দুজনেরই সেদিন কথা হয়, এবং ওর বাবাও একদম সুস্থ আছে, কোনো প্রবলেম নেই। যাই হোক, তো মেয়ে শ্বশুর বাড়ি থেকে আর এই সমস্ত কথাবার্তা কিছু বলে না, উনি ফোনটা রেখে দেয়। রাখার পরে এর বউকে বলছে যে দেখো তুমি শুধুমুধুই চিন্তা করছিলে, আমি তোমাকে বলছিলাম যে কিচ্ছু হবে না, কেন হবে শুধু শুধু তোমার বাবার শরীর খারাপ। তখন না মেয়েটা কোনো মতেই মানতে পারছে না। যাই হোক, ওকে কোনোভাবে বোঝানো হলো। তারপরে ওরা খাওয়া দাওয়া করে নিজেদের মতো ঘরে আছে, এবং ওদের সেই দিন ওর বর বলল যে চলো বিকেলবেলা আমরা কোথাও ঘুরতে যাবো। এবার সেরকম করে ওরা একটা গাড়ি বলে রেখেছে, বিকেলবেলা বউটা আর বরটা মিলে কোথাও একটা ঘুরতে যাবে প্ল্যান করেছে। গেছে, ঘুরতে গেছে, কিন্তু ঘুরতে গেলেও মেয়েটার মনে মাথায় যে কিছু একটা বিশাল চলছে সেটা কিন্তু ওর বর বুঝতে পারছে, এবং ওর বর ওকে অনেকভাবে জিজ্ঞেস করার চেষ্টা। তো মেয়েটির বর মেয়েটিকে বলে যে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি আমাকে একটা আয়ুর্বেদিক ওষুধ খেতে দিয়েছিলে যেটা নাকি তোমার মা তোমাকে দিয়েছিল। তো যখনই তুমি ওটা আমাকে দিয়েছিলে আমি খেয়েছি, তুমি একদিন অন্তর অন্তর আমাকে জিজ্ঞেস করতে যে আমি কোনো স্বপ্ন দেখেছি কিনা, আমি কিছু দেখেছি কিনা চোখের সামনে এমন কিছু যেটা আদতে এক্সিস্ট করে না অথচ আমি দেখেছি। তুমি এরকম কথা আমাকে অনেকবারই জিজ্ঞেস করেছো, এবং আমি প্রত্যেকবারই হাসি মুখে ইয়ার্কি করে কথাগুলোকে কাটিয়ে দিয়েছি। তো তুমি আমাকে একটা সত্যি করে বলো তো তুমি এগুলো আমাকে কেন জিজ্ঞেস করতে। এই কথাটা যখন ছেলেটা বলে, তখন না বউটা বলছে না না আমি তোমাকে এমনি জিজ্ঞেস করতাম, মানে আমি তো মাঝে মধ্যে একটু স্বপ্ন টপ্ন দেখি তাই তোমাকে জিজ্ঞেস করেছি। এবার এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ছেলেটার কিন্তু মেয়েটার উপরে অনেকদিন থেকে সন্দেহ হওয়া শুরু হয়েছিল, কিন্তু কোনোভাবেই ছেলেটা বুঝতে পারছিল না যে মেয়েটা এটা কেন করবে। এবার মেয়েটার ফোন চেক করা, সোশ্যাল মিডিয়া চেক করা, এগুলো কিন্তু ছেলেটা করে ফেলেছিল, দেখছে না এরকম কোনো ব্যাপার নেই যে মেয়েটার অন্য কারোর সাথে কোথাও পরিচয় আছে, কোনো আলাপ আছে কোনো ছেলের সাথে, সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই। তো ছেলেটার কিন্তু মনে মনে একটা কিছু যে বাজছিল, একটা খটকা যে লাগছিল সেটা একদম ঠিক। যাই হোক, তো ওরা ঘুরতে গেছে এবং সেখানে ঘুরে ঠুরে ওরা যখন রাতের বেলা বাড়ি আসছে, তখন কি হয়েছে, মেয়েটার ফোনে ফোন এসছে মেয়েটার মায়ের। অদ্ভুতভাবে মেয়েটার মা কাঁদতে কাঁদতে বলছে ওর বাবার ভীষণ শরীর খারাপ হয়েছে। আম, মানে বেশ কিছুক্ষণ আগে শরীরটা খারাপ হয়েছিল, এবং ওর মা প্রথমে বুঝতে পারেনি, ঘরে যা ঘরোয়া ওষুধ ছিল দিয়েছিল, ওর বাবার যে সমস্ত ওষুধ চলতো। কিন্তু বেসিক্যালি ওর বাবা মা দুজনেই কিন্তু খুব শক্তপোক্ত খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন। তো তারপরে আস্তে আস্তে ওর বাবার নাকি হুট করে শারীরিক অবনতি হয়, এবং ওদের ওখানকার একজন ডাক্তারকে বাড়িতে ডেকে আনা হয়। তো সে দেখে বলে যে এনাকে হাসপাতালে দিতে হবে। তো তখন এবার যেহেতু ওদের আত্মীয় স্বজন কেউই খুব একটা কাছাকাছি থাকে না, তো তখন ওর মা কি করবে, ওর মা ওকে ফোন করে, কিন্তু ফোনে ওকে পায় না, যেহেতু ওরা ঘুরতে গেছিল সেখানে হয়তো নেটওয়ার্ক ছিল না। তারপরে পাড়া দু একজনকে বলে ওর মা পাশের একটা, একদম পাশে একটা হাসপাতাল ছিল, যেটা খুব ভালো হাসপাতাল সেটা নয়, মানে কোনো রকমে ওনাকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য হাসপাতালে তখনকার মতো ভর্তি করানো হয়েছে। বলছে তুই চলে আয়। এবার এই ফোনটা যখন আসে, ছেলেটা যখন শোনে, ও না অবাক হয়ে যায় যে এই সকালবেলা কথা হলো, উনি মানুষটা ভালো ছিল, এবং যতদিন থেকে বিয়ে হয়েছে বা তার আগেও, মানে ওর বাবা যে কখনো অসুস্থ হয়েছে বা কিছু একটা চলছে সেটা কিন্তু কখনোই কেউ বুঝতে পারেনি। এবার হঠাৎ করে ওর বাবা কেন অসুস্থ হয়ে পড়লেন, কি বৃত্তান্ত, কিছুই বোঝা গেল না। তো ওরা সঙ্গে সঙ্গে ওই গাড়িটা নিয়েই ওরা মেয়েটার বাপের বাড়ির উদ্দেশ্যে মানে বেরিয়ে পড়লো। তো বেরিয়ে পড়ার পরে ছেলেটা বারবার মেয়েটাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে বললে, মানে তুমি এটা আমাকে হঠাৎ করে আজকে সকালবেলা যে বলেছিলে যে তোমার বাবার যে শরীর খারাপ করবে তাকে হাসপাতালে দিতে হতে পারে, তুমি আগে থেকে এটা কি করে জানলে। তো তখন মেয়েটা বলছে যে আমি তো স্বপ্নে দেখি যে কেউ আমার গলা টিপে আমাকে মারতে আসছে, আমি এটাও স্বপ্নে দেখেছিলাম। তো
ছেলেটা না কিছু বুঝতে পারছে না যে কি বলছে বউ, কেন বলছে। তো ছেলেটাকে জিজ্ঞেস কর যে মানে তুমি স্বপ্নে দেখেছিলে, মানে স্বপ্নে তুমি দেখেছো যে তোমার বাবা অসুস্থ হয়েছে আজকে? বলছে হ্যাঁ। তখন বলছে তাহলে তুমি এরপরে স্বপ্নে কি দেখেছো সেটাও বলে দাও। তো তখন না মেয়েটা কাঁদছে। বলছে আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা দুটো জিনিস আমি দেখেছি। আমি জানি তার মধ্যে একটা হবে। তো ছেলেটা বলছে কেন, কি দেখেছো তুমি? তখন মেয়েটা প্রচুর কাঁদছে এবং কাঁদতে কাঁদতে বলছে যে আমি যেটা দেখেছি, মানে আমি চাই সেটা ভুল হোক। দুটো জিনিস আমি দেখেছি, একটা হচ্ছে যে আমাকে কেউ এরকম করে গলা টিপে মেরে দিল, আর একটা দেখেছি যে আমার বাবা এরকম হাসপাতালে ভর্তি, সেখানে মারা গেল। তো দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস তো ঘটবে। এবার না ছেলেটার প্রচন্ড ভয় লেগে যায় এবং ছেলেটা তখন মানে ওরা তখন মেয়েটার বাপের বাড়িতে পৌঁছেছে এবং তারপর সেখান থেকে ওরা হাসপাতালে দেখতে যায়। ইন দ্য মিন টাইম ছেলেটা ওর মা বাবাকে সমস্ত ঘটনাটা বলে। এবার ওর বাবা মাও অবাক হয়ে গেছে যে কি করে তাদের ছেলের বউ এটা আগে থেকে বলতে পারলো, এবং এখন যেটা বলছে যে ওকে নাকি কেউ মারবে, সেটাই বা কেন বলছে, এবং সেরকম কি কেউ সত্যিই আছে ওকে, ওর প্রতি যার এত রাগ ঝাল যে ওকে গলা টিপতে পারে। এবং যখন জিজ্ঞেস করা হচ্ছে যে সেটা কে, তখন বলছে সে একটা অন্য অন্য জাগতিক কোনো শক্তি, যেটা পৃথিবীতেই নেই। মানে অন্য রকমের কথাবার্তা বলছে, এবং এই ধরনের কথাবার্তা বলুন বা এই ধরনের ভাবনা চিন্তা, যেগুলো কিন্তু ওই ছেলেটার পরিবারের কারোর মনের মধ্যেই ছিল না। বলে ওদের কাছে এটা পুরোটাই নতুন, যেটা মেয়েটা কি বলছে কিছুই বুঝতে পারছে না। যাই হোক, তো এরপরে তো মেয়েটা খুব কান্নাকাটি করছে। তো ছেলেটা মেয়েটাকে বোঝায় যে দেখো তোমার বাবা সুস্থ হয়ে যাবে। এবং মানে দিন তিনেকের মধ্যে কিন্তু মেয়েটির বাবা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। এবার তো মেয়েটাকে ছেলেটার বাড়ির লোক সবাই বোঝাচ্ছে যে দেখো এরকম শরীর খারাপ হয়, বয়স হয়েছে, হতেই পারে, এবং দেখো সুস্থ হয়ে তিনি তো বাড়িও চলে এসেছেন, তুমি এত চিন্তা করছো কেন? এবং ওই যে মেয়েটার মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, এটা কিন্তু কন্টিনিউ হতে থাকছে। এবং মানে এই বিষয়টা হতে হতে যখন দিন দশেক হয়ে গেছে, মানে দিন দশেক ধরে রোজই মেয়েটা এরকম কোনো না কোনো কথা বলছে। এবার দেখুন, একটা মানুষ যদি রোজ রোজ একই টাইপের কথাবার্তা বলতে থাকে, সকলেরই কিন্তু কোথাও না কোথাও একটু বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায় যে কি একই কথা বারবার বারবার বলে যাচ্ছে। তো ছেলেটা বলে যে দেখো, অনেকদিন হলো তো এভাবে লাইট জ্বালিয়ে শোয়া হচ্ছে, আমার কিন্তু এভাবে ঘুমোতে খুব অসুবিধা হয়। তো তুমি একটা কাজ করো, আজকে লাইটটা আমরা বন্ধ করে দিই, এবং তুমি যাই স্বপ্ন দেখো তুমি ভাববে যে এটা তুমি স্বপ্ন দেখছো, এটার সাথে বাস্তবের কোনো যোগাযোগ নেই, তোমার তো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। তো বলে ছেলেটা জোর করে লাইট বন্ধ করে সেদিন শোয়। এবার মেয়েটা তখন বলেছে যে ঠিক আছে, তাহলে আমিও রাতে ঘুমোবো না। তো ও কি করেছে, ও চুপচাপ বিছানায় মানে শোয়ার ভান করে চোখ খুলে শুয়ে আছে, ঘুমানোর ভান করে। এবার সেই দিন হঠাৎই ওদের বাড়ির মানে যে কাঁচের যে জানলাটা, সেই জানলাটা বন্ধ ছিল, এবং সেই কাঁচের জানলার পাশে একটা পেঁপে গাছ ছিল। এবার পেঁপে গাছ জানেন সাধারণত মানে খুব লম্বা টাইপের হয়, আর পাতাগুলো বেশ লম্বা লম্বা, লম্বা ডাঁটি থাকে। এবার যেহেতু গাছটা বেশ বড়, আর গাছে না তখন কাঁচা কাঁচা বেশ কিছু পেঁপে এসেছে। তো বাইরে যদি খুব হাওয়া দেয় তাহলেই কিন্তু একমাত্র ওরকম ভারী একটা মানে পেঁপে গাছ, যেখানে যার অনেকগুলো মানে পেঁপে হয়ে রয়েছে কচি কচি, পুরো গাছ ভর্তি পেঁপে আর কি। তো বুঝতেই পারছেন তার মানে ওয়েটটাও অনেক বেশি হয়ে যায়। তো হঠাৎ করেই ওর বর খেয়াল করে মধ্যরাতে যে জানলার পাশে যে পেঁপে গাছটা রয়েছে, সেই পেঁপে গাছের পাতাগুলো এবং যে ছোট ছোট পেঁপে হয়েছে, সেগুলো ওই কাঁচের জানলায় এসে ধপাধপ লাগছে, মানে ধকধক আওয়াজ হচ্ছে, যেহেতু পেঁপেগুলো রয়েছে। এবার ওর বর ভাবছে বাইরে ঝড়-টর উঠলো নাকি? মানে পেঁপে গাছ নড়ে একেবারে জানলার কাছে চলে আসছে, ধপধপ আওয়াজ হচ্ছে জানলার কাছে লেগে। এইটা তো খুব স্বাভাবিক নয়। কারণ এতদিন ধরে ওদের এই গাছটা রয়েছে। এই ছেলেটিও এতদিন ধরে ওই ঘরেই শুয়েছে। ও কিন্তু কখনোই এইরকম কোনো কিছু এক্সপেরিয়েন্স করেনি। এবার ওর না খুব অবাক লাগে। তো ও কি করেছে, ও দেখছে যে ওর বউ শুয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ও তো শোয়নি, ও চোখ খুলেই ছিল। মানে চোখ খুলছে কখনো বন্ধ করছে, কিন্তু ঘুমোয়নি। এবারে ছেলেটা যখন জানলাটা খুলেছে, জানলাটা খুলে যখন দেখছে যে বাইরে ঝড়-টর উঠেছে কিনা, দেখছে শুধুমাত্র পেঁপে গাছটি ওরকম পাগলের মতো নড়ছে। কিন্তু ওদের বাড়ির সামনে একটা নারকোল গাছ ছিল, অপোজিটের বাড়ির। তার পাশে একটা ওদেরই বাড়িতে জবা গাছ ছিল, টগর ফুলের গাছ ছিল। কোনো গাছে একটা পাতাও নড়ছে না। মানে একটা সিঙ্গেল লিফও নড়ছে না, এক্সেপ্ট ওই পেঁপে গাছটা।
এবং এই জিনিসটা দেখে যখন ওর স্বামীর খুব অবাক লাগে, এবং ও কি করেছে, পেঁপে গাছটাকে ধরে না মানে জাস্ট হাতে ধরেছে, চেপে ধরেছে গাছের ২-৪টে ডাল, মানে গাছটাকে শান্ত করার জন্য। কারণ দেখতে পাচ্ছে হাওয়া বাতাস কিছুই বাইরে বইছে না। যদি ওরকম পরিমাণে পাগলের মতো হাওয়া হয়, সেটা কিন্তু জানলাটা খুললেই প্রথম কথা সেই হাওয়ার ঝোঁকা এসে গায়ে লাগবে, মানুষ বুঝতে পারবে যে হাওয়া চলছে। কিন্তু আশেপাশের কোনো গাছে কোনো মুভমেন্ট নেই, কোনো পাতার কোনো মুভমেন্ট নেই। শুধুমাত্র পেঁপে গাছটাতেই এত পরিমাণে হাওয়া লাগছে যে জানলায় এসে এমন করে পড়ছে যে ওদের ঘুমটা ভেঙে গেল। এটা কি করে হয়? এবার যখন এরকম আহ, করে পাতাটা নিয়ে ধরেছে, তখন ওর বর ওদের বাড়ির গেটের দিকে, মানে গেটের সামনেটায় একটা দুটো ফুলের গাছ রয়েছে এবং সেটা বেশ লতানো, চওড়া করে, এবং সেই জন্য গেটের একদম সামনেটা একটু সামান্য ছায়া মতো আছে, সেখানে কিন্তু তীব্র লাইট বা ওদের বাড়ির বাইরে যে লাইটটা সারা রাত জ্বলে সেই লাইটটা এসে পৌঁছয় না গাছের পাতার জন্য। এবং সেইখানটা দাঁড়িয়ে মানে দেখছে যে ওইখানটায় দুজন দাঁড়িয়ে রয়েছে, এবং যে দুজন দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একজন হচ্ছে ছেলেটার বর, মেয়েটি আর কি। এবার ও ভাবছে যে ও নিচে কখন গেল, তো আমার পাশে শুয়েছিল। এবং ও যেটা দেখছে, ও দেখে না হতভম্ব হয়ে যায়। এবং ব্যাপারটা সিচুয়েশন যেটা ও ইমেলে লিখেছে, সিচুয়েশনটা এরকম যে ওর বর না ওটা দেখে, যে মানে কেউ যদি দেখে যে সে তার পাশেই শুয়েছিল, কিন্তু সে হয়তো মানে কয়েক সেকেন্ডের জন্য সে উঠেছে, উঠে জানলা দিয়ে দেখছে যে সেই ব্যক্তিটা যে তার পাশে শুয়েছিল সে বাইরের গেটের সামনে রয়েছে, তাহলে সবার আগে সে কি করবে? সে তো আগে তার নিজের বিছানার দিকে তাকাবে যে আমি এর সাথে তো শুয়েছিলাম, এ পাশ থেকে উঠলো কখন? কিন্তু ওর বরের মানে ওটা দেখে এমন ফ্রিজ হয়ে যায় যে ওর বর তখন আর মানে ঘাটটা ঘুরিয়ে যে খাটের দিকে তাকাবে সেই সাহস বা সেই শক্তি কোনোটাই ওনার মধ্যে ছিল না। তো ওর বর দেখছে যে ওর স্ত্রী ওই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, এবং ওর স্ত্রীর ঠিক সামনে একটা কালো জোব্বা পরে একটা লম্বা, মানে অনেক লম্বা, তার হাইট প্রায় ৭ ফুট হবে, সেরকম জোব্বা পরে ৭ ফুটের কোনো একটা লোক দাঁড়িয়ে রয়েছে, এবং সে হট করে তার লম্বা লম্বা দুটো হাত ওর স্ত্রীর গলার কাছে দিল এবং গলা ধরে টিপতে থাকছে। এই জিনিসটা যখন দেখে না, ওর মানে ওর হাজবেন্ড এত ভয় পেয়ে যায় এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে এটা আমি কি দেখছি। এবং সেই মুহূর্তে ওর স্বামীরও শরীরটা খুব ভারী হয়ে আসে, এবং তখন ও কি করে, ওর ওয়াইফের নাম ধরে চিৎকার করে ওই জানলা থেকে ডাকে। তো এই অবস্থা থেকে অনেক কষ্টে যখন একটু ঘাড়টা ঘুরিয়ে ওর বর খাটের দিকে তাকিয়েছে, তখন দেখছে যে ওর বউ মানে অদ্ভুত রকম একটা কন্ডিশনে খাটের উপরে রয়েছে। সেটা হচ্ছে যে উনি খাটের উপরে বসে রয়েছে, মাথাটা সামনের দিকে, পা দুটোকে উল্টো দিক করে পিছনের দিকে নিয়ে গেছে, যেটা মানে কি বলবো, খুবই অস্বাভাবিক বিষয়। একটা সাধারণ মানুষের পক্ষে ঐরকম ভাবে পা মুচড়ে সামনে থেকে পিছনে নিয়ে যাওয়া মানে একেবারে নিয়ার টু ইম্পসিবল। আর মুখ দিয়ে একটা কিরকম গোঙানির আওয়াজ হচ্ছে, আর অদ্ভুত রকম ভাবে না মানে শরীরটা কাঁপছে। এটা দেখে না মানে উনি আর মানে মনে হচ্ছে না ওনার ওখানে উনি অজ্ঞান হয়ে যাবে। মানে যেটা উনি জানলা দিয়ে দেখছে যে ওনার স্ত্রীর কেউ গলা টিপছে ওরকম অতিকায় কোনো একজন ব্যক্তি, সেটা সত্যি, নাকি ঘরে চোখের সামনে মানে কয়েক হাত দূরে যে ওনার স্ত্রী ওরকম ভাবে খাটের উপরে অদ্ভুত আচরণ করছে সেটা সত্যি। তো তারপরে মানে উনি না মানে প্রচন্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে অত রাতের বেলা ওরকম মানে মারণ চিৎকার শুনে পাশের ঘর থেকে ওনার যে বাবা মা তারা দরজা ধাক্কানো শুরু করে যে কি হয়েছে। এবার তখন না মানে বউটা তো আর কিছু বলার মতো অবস্থায় নেই, বউটা ওরকম ছটফট করতে 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 না কিরকম মনে হয় যেন অজ্ঞান হয়ে গেল। আর বর তো তখন তারও সেন্স নেই। তো তারপরে কি করেছে, ছেলের বাবা যখন বুঝতে পারছে যে ভিতরে কিছু একটা গন্ডগোল হয়েছে এবং কারুরই কোনো সাড়া নাড়া আর পাওয়া যাচ্ছে না, তখন ছেলেটার বাবা দরজা মানে ধাক্কা মেরে মেরে ৩-৪ বারের ধাক্কায় লকটা খুলে ফেলে, ভেতর থেকে দেয়া ছিল। দিয়ে দেখে যে তার পুত্রবধূ ওরকম খাটের উপরে পড়ে রয়েছে, আর মেঝেতে তার ছেলে ওরভাবে পড়ে রয়েছে। আর পুরো ঘরটার মধ্যে একটা বিশ্রী বাজে পচা গন্ধ। এবার বাড়ির সবাই বুঝতে পেরেছে যে কিছু একটা খুব গন্ডগোল হয়েছে। এবার কি গন্ডগোল হয়েছে, কোথা থেকে হয়েছে সেটা কেউ কিছু বুঝতে পারছে না।
সঙ্গে সঙ্গে ছেলেটার মা বাবা দুজনে মিলে আর কি ছেলের বউকে সুস্থ করার চেষ্টা করে, চোখে মুখে জল টল দিচ্ছে। তো ছেলেটার বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে এবং মেয়েটার তখনও জ্ঞান আসেনি। এবার ছেলেটাকে যখন জিজ্ঞেস করছে যে কিরে কি হয়েছিল, মানে ছেলেটা এতটা ভয় পেয়ে গেছে। ও প্রথম নাকি মানে যখন জ্ঞানটা ফেরে ও প্রথম জিজ্ঞেস করে যে ওর স্ত্রী আদৌ বেঁচে আছে কিনা। বলছে যে ও কি বেঁচে আছে, ও কি করছে, ও কি বেঁচে আছে, এরকম করে জিজ্ঞেস করেছে। এবার স্বাভাবিকভাবেই ছেলেটার বাবা মা খুব ভয় পেয়ে গেছে যে বেঁচে আছে এরকম করে কেন জিজ্ঞেস করবে। আর ছেলেটা যে অবস্থায় তার স্ত্রীকে দেখেছে এরকম উল্টে গিয়ে, সে অবস্থায় কিন্তু ওনার বাবা মা দেখেনি। ওর বাবা মা যখন দেখেছে তখন দেখেছে চুল ফুল উস্কো খুস্কো হয়ে মানে খাটের মধ্যে ওরকম ভাবে পড়ে রয়েছে, কিন্তু ওরা ওই অদ্ভুত কন্ডিশনে দেখেনি। যাই হোক, তো ছেলেকে জিজ্ঞেস করছে যে কেন কি হয়েছে। তখন ছেলেটা মানে একটু ধাতস্থ হয়ে বলছে যে আগে ওর জ্ঞান ফেরাটা খুব দরকার। তো তারপর ওর বউয়েরও জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পরে ছেলেটা বলছে যে দেখো অনেক হয়েছে, তোমার অনেক দিন থেকে আমি অনেক রকমের তোমার গতিবিধি আমি লক্ষ্য করছি যেটা একেবারেই স্বাভাবিক নয়। তোমার কি কোনো রোগ আছে বা তোমার কি কোনো অসুবিধা আছে বিয়ের আগে থেকে, তুমি সেটা আমাকে সত্যি করে বলো। তুমি যদি আজকে এবার সত্যি কথা না বলো, মানে যা যা ঘটছে, তুমি আমাকে কিছুদিন আগে বললে যে তোমাকে কেউ মারতে চাইছে, আবার তুমি বলছো তুমি স্বপ্নে এরকম দেখছো, আবার আজকে আমি আমাদেরই ঘরের যে বাইরের যে গেট সেই গেটে এরকম দেখলাম, এসবের কি মানে? আর তুমি যেভাবে রাতের বেলা উল্টে গেছিলে, মানে মাথাটাকে সামনের দিক করে পাটা উল্টো দিক করে বেঁকিয়ে, এটাই বা কি করে হলো? এটা তো কোনো স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? তো তখন বউটা প্রথমে স্বাভাবিকভাবেই, যেহেতু একটু চাপা স্বভাবেরই ছিল, ও অস্বীকার করার চেষ্টা করে, ব্যাপারটাকে স্বাভাবিক করার চেষ্টা করে। তো ছেলেটা বলে যে আমি নিশ্চিত যে তুমি আমার কাছে বিশাল একটা কিছু লুকোচ্ছ এবং এইভাবে যদি চলতে থাকে আমার পক্ষে কিন্তু তোমার সাথে সংসার করা সম্ভব নয়। আমায় কিন্তু তোমার থেকে আলাদা থাকতে হবে, ডিভোর্স দিতে হবে। তো মেয়েটা চাপা স্বভাবের ছিল। প্রথম দিকে বিষয়টাকে ও স্বাভাবিকভাবে প্রতিস্থাপন করার চেষ্টা করে। কিন্তু সেই বিষয়টা বেশিক্ষণ খাটে না এবং ছেলেটি তখন বলে যে আমি তোমার বাবা মাকে ফোন করে এখানে ডাকছি। তো মেয়েটা তখন বলে যে আমি তোমাকে বলছি তুমি এক্ষুনি আমার বাবা মাকে ডেকো না। তো তখন মেয়েটা যেটা বলে সেটা যখন ছেলে বা ছেলের পরিবার শোনে, তারা না মানে পুরো আকাশ থেকে পড়ে যে এরকম ঘটনা ঘটতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন ছেলেটা এবং তার পরিবার মেয়েটির সম্বন্ধ দেখতে প্রথম দিন গেছিল, সেদিনই অনেক কিছু ওদের পরিবার সম্পর্কে শুনেছিল। যে মেয়েটির মা আয়ুর্বেদ চর্চা করে, মেয়েটিও টুকটাক কিছু জানে, কারণ মেয়েটির দাদু এইসব নিয়ে কাজ করতো। তো এটা সত্যি কথাই যে মেয়েটির যে দাদু ছিল তিনি আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন এবং তিনি বিভিন্ন রকমের ভেষজ জিনিস দিয়ে ওষুধ বানাতেন নিজে নিজে। এবার এই কাজ উনি বহুদিন থেকে করেছিলেন। তো তারপরে মানে এই মেয়েটির মায়ের বিয়ে হয়। এবার বিয়ের পরে মানে এই মেয়েটির বাবা মায়ের মধ্যে প্রথম দিকে কিন্তু খুব একটা ভালো বনিবনা হতো না। তো সেটা নিয়ে একটা অশান্তি ছিল। এবার সে কি করতো, সে তার বাবার কাছে এসে বলতো যে আমার সমস্যা হচ্ছে এরকম, পারিবারিক জীবনে সাংসারিক জীবনে এরকম সমস্যা। তো তখন না এই মেয়েটির যে দাদু, তিনি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতেন যাতে তার মেয়ের সংসারটা ঠিকঠাক থাকে, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছিল না। এইবারে ওর দাদুর মানে এই ধরনের আয়ুর্বেদিক চিকিৎসার পারপাসে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে দেখা করতেন, অনেক জায়গায় উনি যেতেন। তো সেরকম করেই একটা সাধকের সাথে ওনার দেখা হয় এবং এনাকে সাধক বলার থেকে নিম্ন শ্রেণীর সাধক বলাটা হয়তো বেটার হবে। তো এরকমই একজন নিম্ন শ্রেণীর সাধকের সাথে দেখা হয় এবং তিনিও আর কি কোনো একটা কারণের জন্য এই ওর দাদুর কাছে, মেয়েটির দাদুর কাছে কোনো একটা ওষুধ নিতে এসেছিলেন। এবং তখন যখন ওনার সাথে কথা হয়, তো তখন সেই সাধক বলে যে সে নাকি এমন কিছু শক্তি জানে বা এমন কিছু তার কাছে ক্ষমতা রয়েছে যার মাধ্যমে উনি অনেক কিছু ঠিক করতে পারেন। মানে অনেকে ছোটখাটো পারিবারিক সমস্যা বলুন, ছোটখাটো টুকটাক করা, বশীকরণ করা, এগুলো নাকি উনি করতে পারেন। এইবারে এই যে সাধক যিনি ছিলেন, তিনি আর কি বলেছিলেন যে তার তো একটা কিছু শারীরিক সমস্যা রয়েছে, তো সেই জন্য দাদুর কাছে এসছে। তো দাদু তখন বলে যে আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবো, তুমি আমাকে এই বশীকরণ আর টুকটাক একটু শেখাও। মানে বেসিক্যালি ওর দাদুর সাথে ওই লোকটার মানে এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং ওই লোকটা ওর দাদুকে টুকটাক করা, বশীকরণ, এগুলো কিছু কিছু শেখায় এবং কিছু নিম্ন শ্রেণীর
যে শক্তি রয়েছে সেই শক্তিকে কি করে জাগরণ করতে হয়, সেই শক্তিকে কি করে নিজের কাজে ব্যবহার করতে হয়, এই ধরনের জিনিসপত্র শেখাতে থাকে। আর উল্টো দিকে এই ওই লোকটি, ওই সাধক যিনি, তিনি ওর দাদুকে বলে যে, "আপনি যে এত ওষুধ বানান, এত কিছু করেন, আপনি বরং আমাকে এইগুলো একটু শেখান, যাতে আমিও এই কাজগুলো করতে পারি।" তো দুজনের মধ্যে বলা যেতে পারে বেসিক একটা ডিল মতো হয়। ওর দাদু কিছু ভেষজ জিনিসের দ্রব্যগুণ সম্পর্কে, আয়ুর্বেদিক ওষুধ কি করে বানাতে হয় সেগুলো শেখায়। আর ওই লোকটা তার বদলে নিম্ন শ্রেণীর সাধনার মাধ্যমে, নিম্ন শ্রেণীর যে শক্তি সেগুলোর মাধ্যমে কি করে আহ টুকটাক করা যায়, কি করে বশীকরণ করা যায়, কি করে কার্যসিদ্ধি করা যায়, এইগুলো ওনাকে শেখায়। এবার সবসময় একটা কথা আছে যে যেকোনো জিনিস শিখতে গেলে সেটাকে কিন্তু খুব ভালোভাবে শিখতে হয়, সেটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে জানতে হয়, তার পিছনে অনেক পড়াশুনো থাকে। আর এই ধরনের নিম্ন শ্রেণীর সাধনাগুলো, যেগুলো দিয়ে বেশিরভাগই খারাপ কাজ করা হয়, বা যেগুলো দিয়ে এমন কাজ করা হয় বা এমন শক্তির উপাসনা করা হয় যেগুলো কিন্তু খুব শুভদায়ক নয় বা ভালো যেগুলো নয়, ফলাফল কিন্তু তখনকার মতো হয়তো একটা কোনো কাজ সিদ্ধ হয়ে যায়, কিন্তু সেটা বেশি দিন কিন্তু তার ভালো প্রভাবটা থাকে না। এবারে ওই কাজটা করে, তো এই মেয়েটির যে বাবা মা ছিল তাদের মধ্যে যে অশান্তি ছিল, সে অশান্তি অনেকটা কমে যায়। তারপরে মেয়েটি হয়। এবার মেয়েটি যখন জন্ম হয়, তো পরিবারে মেয়ে হয়েছে কেন সেটা নিয়ে আবার একটা অশান্তি হয়। তো তখন আবার কিন্তু আম মানে ওই মেয়েটির দাদু, সে তার মেয়েকে, মানে মেয়েটির মাকে শেখায় যে এরকম এরকম করে বশীকরণ করে রাখলে তাহলে তোর শরীর সংসারে কিন্তু শান্তি বজায় থাকবে। তো তখন থেকে উনি এগুলো শেখা শুরু করেন। যাই হোক, শান্তি এলো। এরপরে মেয়েটি যখন জন্মায় তখন ওর একটা অদ্ভুত রকমের সমস্যা শুরু হয়। তো ছোট ছিল, অনেক ডাক্তার দেখানো হয়, তো ডাক্তাররা কেউই সমস্যাটা সমাধান করতে পারে না। একটা আর কি ওর মানে স্বপ্ন দেখে হাত পা কেঁপে যাওয়া এরকম টাইপের একটা কিছু অসুবিধে ছিল মেয়েটি ছোটবেলায় একদম। তো তখন ওর মানে ওর দাদু যেটুকু শিখেছিল সেটুকুতেও কিন্তু এই সমস্যাটার সমাধান হচ্ছিল না। তো তখন আবার ওর দাদু ওই লোকটার সাথে যোগাযোগ করে। তো সেই লোকটা বলল যে, "আমি তো এটা পারবো না ঠিক করতে।" তো ওনার পরিচিত একজন রয়েছে, সে আরেকটু বড় মাপের এইসব কাজগুলো করে। তো সে তখন একটা অদ্ভুত টাইপের আ রিচুয়াল করার কথা বলে। যাতে করে, মানে যেটা করলে নাকি মেয়েটা সুস্থ হয়ে যাবে। তো তখন মানে মেয়েটির মা, মেয়েটির দাদু এরা তো ভাবে যে না, যা হোক করে মেয়েটাকে সুস্থ করতে হবে। তো ওরা সেই রিচুয়ালটা করে। এবং সেই রিচুয়ালটা তখনকার মতো একটা বিশাল যজ্ঞ-টজ্ঞ করে করা হয়, এবং তারপর থেকে প্রতি ৫ বছর অন্তর ওই জিনিসটা করতে হয়। আর ওই যে রিচুয়ালটা করা হয়েছিল তাতে কিন্তু মেয়েটা সত্যি, সত্যি সুস্থ হয়ে গেছিল। কিন্তু ওকে, মানে মেয়েটি যখন সুস্থ মোটামুটি হয়ে যায়, মেয়েটি যখন ১৫ বছর বয়স হয়, প্রত্যেক ৫ বছর অন্তর করতে হতো এটা। তো তখন বলে যে মেয়েটির যখন বিয়ে হবে, মানে এই যে, যে শক্তিটা এই কাজটা করলো সেও কিন্তু ইন রিটার্ন কিছু একটা নেবে। মানে দেখুন, আমরা হয়তো টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনি, টাকার বিনিময়ে। তো এই ব্যাপারটাও কিন্তু সেরকমই। এই ধরনের নিম্ন শ্রেণীর যে শক্তি সেটা দিয়ে যদি কোনো কার্যসিদ্ধি আপনি করতে চান, আপনাকেও কিন্তু তার বদলে কিছু একটা তাকে দিতে হবে। তো তখন বলেছিল যে মেয়েটার যে স্বামী হবে তাকে ১ বছরের মধ্যে তাকে একটা বিশেষ জিনিস খাইয়ে, মানে যেটা ওই মেয়েটা ওর বরকে খেতে দিয়েছিল। তো ছেলেটা তো সেভাবে খাওয়াটা কন্টিনিউ করেনি। এবার যেহেতু সেটা কন্টিনিউ করেনি, সেই জন্যই কিন্তু মেয়েটার মধ্যে বারবার বিয়ের পর থেকে ২-৩ মাস অন্তর অন্তরই ওর অস্বাভাবিক কিছু আচরণ শুরু করেছিল। অস্বাভাবিকভাবে তাকাতো, অস্বাভাবিকভাবে চলাফেরা করতো, নিজের মনে কথা বলতো কারোর সাথে। এইগুলো কিন্তু সেইটার জন্যই হচ্ছিল। এবং দেখুন, ছেলেটার হয়তো ভাগ্য ভালো ছিল। তো ওকে বলেছিল, মানে ওর বাবা-মাকে বলেছিল যে, যে মেয়েটা যখন বিয়ে হবে তখন ওর বরকে কিন্তু এই সেম জিনিসটা করতে হবে। এবং তার ফলে ওর বরের হয়তো ছোটখাটো কোনো মানে সমস্যা হতে পারে। তো তখন বলেছিল যে, "না, আমার এই মেয়ের যখন বিয়ে হবে তার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে মেয়েটার কি হবে?" তখন উনি বলেন যে, "না, স্বামীর বড় কিছু হবে না। হয়তো আঙুল হয়তো একটা কাটা যাবে, কি হয়তো একটা ছোটখাটো কোনো শারীরিক অসুবিধা হবে। কিন্তু কিছু একটা হবে। কারণ এখন তোমার মেয়েকে পুরোপুরি এই শক্তিটা সুস্থ করে দিল। কিন্তু তার বদলে আজ থেকে ২৫ বছর পরে হলেও তার বদলে কিছু একটা দিতে হবে। আর যদি সেটা তখন না দেয়া হয়, তাহলে কিন্তু মেয়েটির যে বাবা-মা, তাদের মধ্যে একজনের কিন্তু প্রাণ চলে যেতে পারে।" তো সেই জিনিসটা কিন্তু ওরা মনে রেখেছিল। এবং সেই জন্যই মেয়েটি কিন্তু, মানে মেয়েটির মা মেয়েটির হাত দিয়ে ওই জিনিসটা পাঠিয়েছিল তার
মেয়েটা যাতে তার বরকে খাওয়াতে পারে, কারণ ওটা খেলে তাহলেই ছেলেটার কিছু একটা মানে ছোটখাটো হলেও একটা দুর্ঘটনা হবে, সেখান থেকে কিছু একটা হবে। তার ফলে কি হবে, ওনার মেয়ে যে এত বছর আগে যে সে রোগটা থেকে সেরে উঠেছিল, সেই জিনিসটার পুরো মানে সেই কাজটা আর কি পুরোপুরি কমপ্লিট হবে। কারণ তখন মেয়েটাকে সারিয়েছিল, কিন্তু শর্ত ছিল যে এই মেয়ের যখন বিয়ে হবে তার স্বামীর কিছু একটা উম হানি হবে, একটা ছোটখাটো একটা আঙুল হলেও কাটা যাবে, এরকম একটা কিছু বলেছিল। এবার ওটা নির্দিষ্ট সময় দিয়েছিল, সেটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তাহলে এর বাবা মায়ের মধ্যে কেউ একজনের কিন্তু প্রাণ চলে যাওয়ার চান্সেস আছে। তো এই সমস্ত কথা যখন শোনে তখন না মানে ছেলে এবং ছেলের বাড়ির লোক খুব অবাক হয়ে যায়, এবং মেয়েটা স্বীকার করে যে মেয়েটির মা কিন্তু এখন যতটা আয়ুর্বেদ চর্চা করে তার থেকে অনেক বেশি এইগুলোই করে। এবং ওই যে ওদের বাড়িতে সব লোকজন আসতো, তারা যারা আর কি, যেটা ছেলেটাকে বলেছিল যে আয়ুর্বেদিক ওষুধ নিতে আসে, অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক ওষুধের আড়ালে, আয়ুর্বেদ চর্চার আড়ালে এটাই কিন্তু বেশিরভাগ ওর মা করতো। তো এইসব যখন শোনে তখন কিন্তু মানে ওরা বলছে যে তুমি এত বড় একটা বিষয় পুরো তুমি চেপে গিয়ে আমাদেরকে মানে আমাদের পরিবার থেকে পুরো চেপে গেলে, আর বিয়ের পরেও তো তুমি আমাকে কথাটা বলতে পারতে। তখন বলছে বিশ্বাস করো, মানে তোমার বা তোমার পরিবারের ক্ষতি আমি বা আমার মা বাবা কেউই চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় এত বছর আগে হয়ে গেছে, তো সেটাকে তো আর এখন কোনোভাবে মানে পাঁচতে গিয়ে তো এটা চেঞ্জ করা সম্ভব নয়। তো এই সমস্ত কথাবার্তা হতে থাকে। খুব অদ্ভুতভাবে খুব ট্র্যাজিক ব্যাপার হচ্ছে, যেই কথোপকথন যখন ওদের মধ্যে চলতে থাকে ঠিক সেই মুহূর্তেই ফোন আসে, এবং ফোনে ওরা খবর পায় যে মেয়েটির বাবা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে। যে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছিল সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হাসপাতাল নিয়ে যেতে যেতেই তার প্রাণটা চলে যায়। এবার বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে দেখুন, যে জিনিসটা ওরা করতে চাইছিল বা যেটা তারা তাদের জামাইয়ের উপর দিয়ে চালাতে চেয়েছিল, সেটা কিন্তু আদতে নিজের উপর দিয়েই গেল। এবং তারপরে এটা নিয়ে একটা বিশাল ঝামেলা অশান্তি হয়, এবং ছেলে এবং ছেলের বাড়ির লোক প্রথমে ঠিক করেছিল যে এর সাথে আর সংসার করবে না, কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির চাপে ওরা নিজেরাও বোঝে যে মেয়েটার কোনো দোষ নেই, যাই হোক মেয়েটা তো ভালো। তো তারপরে ওরা আবার সংসারটা কন্টিনিউ করে। কিন্তু অদ্ভুত মানে যেটা মানে ইম্পর্টেন্ট বিষয় এক্ষেত্রে সেটা হচ্ছে যে এই ধরনের জিনিসপত্র যারা করে তারা হয়তো আজকের ডেটে ভাবছে যে আমি একটা কাজ করে মানে পার পেয়ে গেলাম, সেটা কিন্তু নয়। আজ থেকে বহু বছর পরে হলেও কিন্তু সেই কাজের দায় বা কর্মফল যেটাই আমরা বলি না কেন সেটা কিন্তু তার উপরে কোনো না কোনোভাবে আসবেই। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো আপনার একটুখানি ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।